হেই হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ফিজিক্স হিরো। আজকের আমরা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের পেছনে একদম শেষে 4 থেকে 5টা মডেল সেট আছে। তো ওটার তো সলিউশন তো দূরের কথা, অ্যান্সার কিও নেই। তো তোমাদের সলভ করতে নিশ্চয়ই তোমাদের সমস্যা হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তো তার জন্য আমি নিয়ে চলে এসেছি ভিডিও সলিউশন। তো চলো, কিছু কিছু কোশ্চেন লেভেলের আছে, কিছু কিছু কোশ্চেন ঠিকঠাক আছে। বেশি যেগুলো লেভেলের বা যেগুলো এক্সামে আসার চান্স কতটা, সেটা আমরা পার্সেন্টেজ ওয়াইজ করব। তোমাদেরকে পার্সেন্টেজ দেবো যে 1 নম্বর কোশ্চেনটা তোমাদের আসার চান্স 20% বা 30% বা 90%, এইভাবে প্রতিটা কোশ্চেন আমরা পার্সেন্টেজ দিতে থাকবো। তাহলে তোমাদের একটু আইডিয়া পাবে যে কোনগুলো করতে হবে, কোনগুলো বাদ দিতে হবে, কারণ সব ইম্পর্টেন্ট না। আমি দেখেছি অনেক কোশ্চেন একটু লেভেলের আছে, তো করার প্রয়োজন নেই সব কোশ্চেন। তো প্রথম কোশ্চেনটা যেমন, এটা তোমাদের জানতে গেলে মহাকর্ষীয় বিভাগের না, এটা বিভবের হবে, ঠিক আছে। মহাকর্ষীয় বিভাগের বলে এরকম কি কথা হয় আমার তো জানা নেই, তবে এটা মহাকর্ষীয় বিভবের মাত্রীয় সংকেত কি হবে। তো এটার জন্য তোমাদের ফর্মুলা কি আছে, তোমরা তো এখন তো নেই, মানে তোমাদের এই সেমিস্টারে নেই, এটা তোমাদের যখন গ্র্যাভিটি চ্যাপ্টারটা পড়বে তখন এই ব্যাপারে কনসেপ্ট জানবে। তো এখানে শর্টে আমি বলে দিই, ডাব্লিউ ইজ ইকাল টু এম ভি। এমটা ভিটা কি, মহাকর্ষীয় বিভব। ডাব্লুটা হলো এনার্জি এবং এমটা মাস। এখান থেকে তোমরা এই কোশ্চেনটা সলভ করতে পারবে। দেখো, ডাব্লু মানে আমরা লিখতে পারি কি, এফ এস, ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফ এস লিখতে পারি। আমরা যদি শুধু এফ এর যদি মাত্রা মনে রাখি না, তাহলে সমস্ত রকমের মাত্রাগুলো আমরা পারবো, মানে আরও যেসব ফিজিক্যাল কোয়ান্টিটি বা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, সমস্ত মাত্রা আমরা ইজিলি বার করে নিতে পারবো। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস লিখতে পারি। দিয়ে এদিকে কি আছে, এম আর ভিটা বার করতে হবে, ভি এর মাত্রা বার করতে হবে। তো এফ ইজ ইকুয়াল টু কি, ফোর্সের মাত্রা কি হয়, এম এল টি টু দি পাওয়ার -2। এস এর মাত্রা কি হয়, এল। এদিকে কি আছে, মাস। এদিকে ভিটা তো আমাদের বার করতে হবে। তো মাস কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, আচ্ছা, এদিকে এল কেটে যাচ্ছে, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইজিক্যাল টু ভি। এরকম অপশান শায়দ নেই, আমার একবার দেখেছিলাম এম এল স্কোয়ার টি টু, তাহলে এই অপশানটা তোমরা কারেকশান করে দেবে। আর এই কোশ্চেনটা এক্সামের আসার চান্স কত পার্সেন্ট, 20%। পার্সেন্টেজ দিয়ে দিলাম 20%, অতটাই ইম্পর্টেন্ট না। দেখো 2 নম্বর কোশ্চেনটা বলছে যে একটি ভার্নিয়ার ক্যালিপার্সের ভার্নিয়ার 5 ঘর স্কেলের 4 নম্বর ঘরের সঙ্গে মিলে যায়। তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান 1 মিলিমিটার হলে যন্ত্রটির ভার্নিয়ারের স্থিরাঙ্ক কত, মানে লিস্ট কাউন্ট জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা আগে সলভ করবো, তারপরে পার্সেন্টেজ দেবো, কত পার্সেন্ট আসার চান্স। তো এখানে একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে কি, লিস্ট কাউন্ট ইজ ইকাল টু এম এস ডি মাইনাস ভি এস ডি, ঠিক আছে। এম এস ডিটা আগে দেবে, মহেন্দ্র সিং ধোনিকে আগে রাখবে, ঠিক আছে, বা মেন স্কেলার ডিভিশন অ্যাকচুয়ালি এটা। তো কি বলছে, একটি ভার্নিয়ার ক্যালিপার্সে ভার্নিয়ারের 5 ঘর 4 নম্বর ঘরের সঙ্গে মিলে যায়। ভার্নিয়ার ক্যালিপার্সের ভার্নিয়ারের 5 ঘর স্কেলের 4 নম্বর, তার মানে 5 VSD ইজ ইকাল টু 4 MSD, এমনটা কিছু বলছে। আমি ইংরাজি কোশ্চেনে বেশিরভাগ সলভ করে মানে অভ্যস্ত, তো বাংলা একটু ল্যাঙ্গুয়েজ আমার অসুবিধা হয়, তো মানে ফিজিক্যাল টার্মটা আর কি, বাংলা তো এমনি জানি। তো একটি ভার্নিয়ার ক্যালিপার্সের ভার্নিয়ারের 5 ঘর, তাহলে 5 ভার্নিয়ার স্কেল ডিভিশন কো ইনসাইড উইথ 4 মেন স্কেল ডিভিশন। তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা তো ভিএসডি ইজ ইকাল টু কী পাবো, আচ্ছা অ্যাকচুয়ালি ফর্মুলাটা এরকম হয় 1 MSD মাইনাস 1 ভিএসডি, ঠিক আছে। এটা 1টা দিইনি বা দেওয়া, মানে তাড়াতাড়ি সলভ করার জন্য অনেক সময় 1টা লেখা হয় না আর কি, মাথায় থাকে তবে। তো যাই হোক, তোমরা লিখবে 1 MSD মাইনাস 1 ভিএসডি। ভিএসডি ইজ ইকাল টু 1 ভিএসডি ইজ ইকাল টু কি লিখতে পারি, 5টা যদি ওদিকে করে দিই থাকছে তাহলে 4/5 MSD হলো। তো এখানে 1 ভিএসডি ইজ ইকাল টু 4/5 MSD লিখে দাও এই ফর্মুলাতে। এই ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, যদি কোশ্চেন আসে এই ফর্মুলা দিয়ে আসবে, এই টপিক দিয়ে কোশ্চেন যদি আসে, তাহলে কি আছে, 1 ভিএসডি ইজ ইকাল টু 4/5 MSD, তাহলে এদিকে 1 MSD ছিল, 1 MSD মাইনাস 4/5
4/5 এমএসডি। ঠিক আছে, এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো কি আসবে, 5 এমএসডি মাইনাস 4 এমএসডি, 5 মাইনাস 4 এমএসডি বাই 5, তাই তো। 5 মাইনাস 4 করলে 1/5 থাকছে এমএসডি। এবার কোশ্চেনে দেওয়া আছে যে স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, তার মানে 1 এমএসডির মান হচ্ছে 1 মিলিমিটার। ঠিক আছে, তো তার মানে এখানে এটা লিখতে পারবে, এটা এখান থেকে লিখতে পারবে যে 1/5 মিলিমিটার। এবার ওপর নিচে 2 গুণ করে দাও, নিচে 2 গুণ করে দাও, ওপরে 2 গুণ করে দাও, তাহলে কি থাকছে 2 আর নিচে 10, তাহলে 0.2 mm আসছে, তাই না। এটা ক্যালকুলেশন করবে 0.2 mm। দেখো তোমাদের এটা এই 1/5 থেকে তোমরা হয়তো ভাগ করতে চলে যাবে, তাই না। 1/5 থেকে তোমরা ছোটোবেলাকার নিয়মে ভাগ করতে যাবে, যেহেতু তোমাদের ক্যালকুলেটার নাই। কিন্তু আমি কি করলাম, একটু নিনজা টেকনিক করলাম, ওপরে 2 নিচে 2 গুণ করে দিলাম, নিচে 10 থাকছে, 5 থাকা মানে সেটাকে 10-এ কনভার্ট করে নেবে। ঠিক আছে, তো এইভাবে করলে তোমাদের ক্যালকুলেশনটা অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে 0.2 mm। আর ক্যালকুলেটর তোমাদের ইউজ করতে দেবে না তো কি হয়েছে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। তোমাদের এইভাবে ছোট ছোট ট্রিক্স বা পদ্ধতিগুলো আমরা বলতে থাকবো। আর কোশ্চেনে এমন কোশ্চেন দেবে না যেখানে সলিউশন করতে অনেক টাইম লাগবে, অর্থাৎ তোমার ইজিলি হয়ে যাবে কোশ্চেন। বা এটা বলতে যাচ্ছি যে বেশি জটিল কোশ্চেন দেবে না, বা জটিল ক্যালকুলেশনওয়ালা কোশ্চেন দেবে না। ঠিক আছে, সব ট্রিকি কোশ্চেন দেবে এবং ফর্মুলা বেসড কোশ্চেন দেবে। শুধু তোমার একটু ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, এইটাই তোমার কাজ। দেখো এই কোশ্চেনটার শায়দ প্রিন্টিং মিস্টেক আছে, অরিজিনাল কোশ্চেন এটা। দেখো ম্যাক্সিমাম মানে বাংলা কোশ্চেনগুলো ইংরাজি কোশ্চেন থেকে করা হয়, কনভার্ট করা হয়। বেশি ভালো ভালো এক্সামগুলো ইংলিশে হয়, এবং ভালো ভালো মানে ন্যাশনাল লেভেলে যে এক্সামগুলো হয়, যেমন জেই মেন্স, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাই না, নিট। তো এখান থেকে যখন বাংলায় ট্রান্সলেট করা হয় তখন অনেক সময় ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয়, বা ভালো ভালো বইগুলো, ভালো ভালো রাইটারের বুকসগুলো কিসে লেখা হয়, ইংলিশে লেখা হয়, সেগুলো আমাদের বাংলা রাইটার্সগুলো সেখান থেকে একটু কপি করে। তো সেক্ষেত্রে অনেক সময় ল্যাঙ্গুয়েজের একটু প্রবলেম হয়, তো ল্যাঙ্গুয়েজে বা প্রিন্টিং মিস্টেক হয়। এটা যাই হোক, এটা অনেক তাড়াতাড়ি বার করার জন্য এই বইটা অনেক প্রিন্টিং মিস্টেক আছে, সেটা আমি এর আগে যেগুলো সলিউশন করেছি সেখানে দেখিয়ে দিয়েছি। আর এখানেও এটা বলে দিচ্ছি যে এখানে তোমার অরিজিনাল কোশ্চেন এটা। ঠিক আছে, পুরো কোশ্চেনটা নিয়ে আসিনি, যে কোশ্চেনের একটা অংশ তুলে নিয়ে এসেছি। এখানে এই সংখ্যা দেওয়া আছে, এখানে কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। দেখো 10 টু দি পাওয়ার যেটা থাকবে, এরকম 10 টু দি পাওয়ার ওয়ালা যদি কিছু থাকে সেটা সিগনিফিক্যান্ট নাম্বারের মধ্যে পড়বে না, ফিগারের মধ্যে পড়বে না। তো এখানে কটা সিগনিফিক্যান্ট আছে, ফিগার আছে কটা, দেখো সব কটা নন জিরো, 2.264, তাই তো। তো এখানে 3টে সিগনিফিক্যান্ট হবে, ফিগার হবে 3টে। এক্সামের জন্য ইম্পর্টেন্ট কি, এক্সামের উপর, এক্সামের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে মানে যে নাম্বারগুলো, যে সংখ্যাগুলো একের থেকে কম হলো সংখ্যা। মনে করো একটা সংখ্যা দিল 0.003240, এটা আমি র্যান্ডমলি দিলাম। তো এখানে বলবে তোমার নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার কত। ঠিক আছে, তো এখান থেকে যেটা পয়েন্টটা মনে রাখবে, যে একটা পয়েন্ট যেটা মনে রাখবে, যে স্টার্টিং জিরো নন সিগনিফিক্যান্ট। এখানে যেটা জানতে হবে তোমাদের কি, স্টার্টিং জিরো নন সিগনিফিক্যান্ট। তবে এন্ডের যে জিরো থাকবে সেটা কিন্তু সিগনিফিক্যান্ট। ঠিক আছে, স্টার্টিং জিরো কটা আছে এখানে, স্টার্টিং জিরো এখানে যেটা দেখতে পাচ্ছি 3টে আছে, তার মানে এই 3টে জিরো নন সিগনিফিক্যান্ট। এন্ডের জিরো কিন্তু সিগনিফিক্যান্ট, তাই না। আমি একবারও বলিনি যে এন্ডের জিরো নন সিগনিফিক্যান্ট, আমি শুধু বলেছি যে স্টার্টিং জিরো নন সিগনিফিক্যান্ট। তার মানে এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার কটা আসছে, 1টা 2টো 3টে 4টে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ওই জন্য আমি বলে দিলাম, ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখো 4 নম্বর বলছে 18 কিমি পার দ্রুতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করবে। তোমরা সঙ্গে সঙ্গে মনে করো যে ভেলোসিটি ইজিক্যাল টু দূরত্ব বাই সময়, দিয়ে দূরত্ব বার করতে হচ্ছে, দূরত্ব ইজিক্যাল টু ভিটি, দিয়ে কী করবে 18 ইন্টু 1 দিয়ে 18 মিটার, এইভাবে এটা ক্লিক করে চলে আসবে। কিন্তু এই অপশানটা ভুল কেন, এখানে কিমি পার আওয়ারে আছে, এখানে 1 সেকেন্ড আছে। তার মানে তোমার অ্যান্সারটা মানে 18 কিমি পার আওয়ারটাকে তোমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, তাই তো। 18 কিমি পার আওয়ার, এটাকে যদি তুমি সেকেন্ডে কনভার্ট করতে যাও, মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করতে যাও, কী করতে হবে 5/18, বা এইভাবে করতে পারো, যে এটাকে যদি তুমি 5/18 গুণ করো এখানে,
তুমি এখানে কী পাবে, মিটার পার সেকেন্ডে পাবে অ্যান্সার। তো মিটার পার সেকেন্ডে এখানে 18 ইন্টু 5/18 করলে 5 মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে এখানে দ্রুতি কত হলো, দ্রুতি হলো 5 মিটার পার সেকেন্ড। তোমার বার করতে হবে দূরত্ব, এক্স ইজিক্যাল টু ভিটি। তাহলে দ্রুতি কত এলো, ভি ইজিক্যাল টু পেলাম 5 ইন্টু টাইম 1, তাহলে অ্যান্সার হবে 5 মিটার। সুতরাং ইউনিটগুলো খেয়াল করা তোমার একান্ত একটা দায়িত্ব বা কর্তব্য, যাই বলো, তোমার এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। শুধু শুধু ইউনিট খেয়াল করা না, সঠিক অপশান ক্লিক করা, এবং তোমার ওএমআর সিস্টেম যেহেতু চলে এসেছে, তোমার সঠিক ওএমআর সঠিক, এটা এ বি, যেন এখানে 5-এর মানে 4-এর বি দেখলে, 4-এর বি দেখে যেন এখানে সিটটা গোল করে চলে আসলে কিন্তু তোমার জানা কোশ্চেন, জানা অ্যান্সারে থাকার সত্ত্বেও তোমার ওই কোশ্চেনের নাম্বার পাবে না। সুতরাং তুমি একটু পিছিয়ে যাবে, সেই জন্য তোমার ভালো করে খেয়াল করতে হবে কোশ্চেনে মানে একদম পুরো খুব অ্যাটেন্টিভলি পুরো কোশ্চেন পড়া থেকে, অপশান টিক করা থেকে এবং ওএমআর গোল করা পর্যন্ত, যতক্ষণ না তুমি টিচারের হাতে ওই ওএমআর শিটটা বা অ্যান্সার শিটটা তুলে দিচ্ছ না, ততক্ষণ না তোমার একদম 100% কনসেন্ট্রেট থাকতে হবে, ঠিক আছে? 5 নম্বর কোশ্চেনটা কী বলছে পড়া যাক। 5 নম্বর বলছে যে কোনো এক মুহূর্তে সরলরেখায় একই মন্দনে চলন্ত দুটি সদৃশ গাড়ি, এটা দাড়ি দিয়ে গেছে, কি কত বড় মিস্টেক, দাড়ি কি, এটা গাড়ি হবে, ঠিক আছে? গাড়ি দ্রুতি ইউ এবং 4u, ওই মুহূর্তে মোটামুটি আমি এটা কথা হলো এরকম, দুটো গাড়ি আছে, দুটো গাড়ি একই গাড়ি, ঠিক আছে? একটা গাড়ি তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, এবং আর একটা গাড়ি তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 4u, ঠিক আছে? সে তারপরে কি হলো, মনে করলো ব্রেক মারলো বা তার মন্দন করালো, তার গাড়িটাকে মন্দন করার পর স্বাভাবিকভাবে সে কিছুটা ডিস্টেন্স যাওয়ার পর থেমে যাবে। এই গাড়িটা সিমিলারলি কিছুটা ডিস্টেন্স যাওয়ার পর থেমে যাবে। এবার এই যেহেতু কিছুটা ডিস্টেন্স পর থেমে যায়, তো সেই জন্য আমরা এই ধরনের প্রবলেমকে স্টপিং ডিস্ট্যান্সের প্রবলেম বলি। তো স্টপিং ডিস্ট্যান্সের প্রবলেমের ক্ষেত্রে মানে কি বলো, তার ফর্মুলাটা হয় এস ইজিক্যাল টু ইউ স্কোয়ার বাই বা ভি স্কোয়ার বাই 2a। এক মিনিট, একটা SMS দেখি, SMS চেক করছি। দেখো এবার কি হচ্ছে, স্টপিং ডিস্টেন্স মানে তার ফাইনাল ভেলোসিটি ভি যদি ধরি, ফাইনাল ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে। দুজনের ক্ষেত্রে একই কেস, দুজনের যখন সদৃশ গাড়ি বলবে, একই রকম গাড়ি বলবে, তার মানে দুজনের ক্ষেত্রে ত্বরণ বা মন্দনও একই হয়। তো এখানে মন্দন কত দিয়েছে, এ, এই এটা কিন্তু মন্দন, ঠিক আছে, বা নেগেটিভ অ্যাসিলারেশন, একই ব্যাপার। তো এবার বলছে দুজনের স্টপিং ডিস্টেন্সের অনুপাত। আচ্ছা, যদি মনে হয় কারোর যদি মনে হয় যে এই ফর্মুলাটা কোথা থেকে এসছে, এই ফর্মুলাটা এসছে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, যেহেতু এটা মন্দন হচ্ছে তাই একেবারে মাইনাসটা লিখে দিলাম, এই ফর্মুলা দিয়ে এসছে। তো যাই হোক, স্টপিং ডিস্টেন্স প্রথম গাড়ির জন্য এবং স্টপিং ডিস্টেন্স দ্বিতীয় গাড়ির জন্য আমরা রেশিও আকারে লিখলাম। তো কী হবে এখানে, দেখো দুজনের একই গাড়ি, তাই দুজনের ক্ষেত্রে এসএম আর 2 তো কনস্ট্যান্ট, তো 2a দুজনের ক্ষেত্রে কেটে যাবে। তো আমার পড়ে থাকছে শুধু ওপরে থাকছে ভি স্কোয়ার মানে ইনিশিয়াল স্পিড প্রথম গাড়ির ক্ষেত্রে ইউ তার স্কোয়ার, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে 4u তার স্কোয়ার, তাই তো? এটা যদি কাটাকাটি করো কী হবে, 1/16। তাহলে অ্যান্সার কোনটা আসছে, অ্যান্সার আসছে ডিটটা, বলো অ্যান্সার ডিটটা। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, তুমি আমার টেলিগ্রামে জয়েন হয়ে সেখানে প্রবলেম জিজ্ঞেস করতে পারো। 6 নম্বর কোশ্চেনটা বলছে একটি কণার ত্বরণ এ এবং কণাটির সরণ এক্স, ত্বরণ আর সরণের মধ্যে এই সম্পর্ক দেওয়া আছে, সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হয়, যেখানে কে একটি ধ্রুবক, কণাটির বেগ ভি এবং সরণ এক্স এর মধ্যে সম্পর্ক কি। দেখো কি দেওয়া আছে এ ইজিক্যাল টু কে রুট এক্স, তোমাকে ভি এক্সে লিখতে হবে, ভি আর এক্স এর ফর্মে লিখতে হবে, তাই তো? তো আমরা এ ইজিক্যাল টু কি জানি, এ ইজিক্যাল টু জানি ডিভি বাই ডিটি, তাই তো? এখান থেকে যদি তুমি ওপরে ডিএক্স নিচে ডিএক্স যদি করো,
তাই তো ডিভি বাই হুম হ্যাঁ, ওপর নিচে ডিএক্স ডিএক্স যদি তুমি গুণ করে দাও কি হবে, এবং দুজনের মধ্যে এক্সচেঞ্জ করে দাও, মানে তুমি এই সাইডে ডিএক্স নিয়ে আসো আর নিচে তো ডিটি ছিল, ওই সাইডে ডিভিটা দিয়ে দাও, নিচে কি ছিল ডিএক্স। তাহলে ডিএক্স বাই ডিটিকে আমরা কি লিখতে পারি, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ভি লিখতে পারি, এবং এদিকে ডিভি বাই ডিএক্স। তার মানে আমরা অ্যাসিলারেশনকে এই ফর্মেও লিখতে পারি। কোন ফর্মে? যারা এটা জানো না, এটা খুবই ইম্পর্টেন্স একটা ফর্মুলা, এটাও মনে রাখতে হবে। আর সবাই তো জানে এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, এটা তো সবাই জানে কম বেশি, কিন্তু তার সাথে সাথে এটাও মনে রাখো, এটাও মনে রাখো, ঠিক আছে? আর কিভাবে এলো আমি এই দেখিয়ে দিলাম। তো আমি এর জায়গায় কি লিখব, ভি ডিভি ডিএক্স, তাই তো? এর জায়গায় কি লিখব, ঠিকঠাক করেছি তো এটা? হ্যাঁ ঠিকঠাক এটা আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিকঠাক আছে। চলো, তো এর জায়গায় যদি আমি ভি ডিভি বাই ডিএক্স লেখা হয় কি হবে, ভি ডিভি বাই ডিএক্স, হ্যাঁ, ইজিক্যাল টু কে রুট এক্স। কিছু না, আমার ডিএক্সকে ওদিকে করে দেবো, কি আছে, ভি ডিভি ইজিক্যাল টু কে রুট এক্স। আচ্ছা, রুট এক্সকে তো আমরা ইন্টিগ্রেশনের সুবিধাতে আমরা এক্স টু দি পাওয়ার হাফ করে দিতে পারি, আর ডিএক্সটা ওদিকে গুণ করে দিলে পাশে ডিএক্স হয়ে যাবে। এবার কি করবো, দুদিকে ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? কে তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তো এখানে যদি ইন্টিগ্রেশন করা হয় কি হবে, ভি স্কোয়ার বাই টু ইজিক্যাল টু, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, কে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান বাই হাফ প্লাস ওয়ান, এটা করলে 3/2 আসবে, ঠিক আছে? আর এইভাবে লিখছি না, এটা এ করলে 3/2 আসবে, তো এটা আমরা 3/2 লিখে দিই। এটা যদি করা হয় কি আসবে, 3/2 হলো। আমাদের যেহেতু প্রপোর্শনাল চিহ্নে রেখেছে, তো আমরা এই কে 3/2 কনস্ট্যান্টগুলো অত ভাবার দরকার নেই, তাই তো? তাহলে আমরা ডাইরেক্ট এখান থেকে লিখতে পারি ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার 3/2। তো এখান থেকে যদি দুইটা ওদিকে দিয়ে দাও কি হবে, ভি প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার 3/2 ছিল, আবার 2টা এদিকে চলে আসবে, তো 4 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, এটা ভি প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার 3/4। দেখো এটা একটু ক্যালকুলেটিভ ব্যাপার স্যাপার, তো তোমাদের যাদের বুঝতে পেরেছো ভালো, মানে যারা পারোনি তারা বুঝে নিয়েছো নিশ্চয়ই, আর যারা পেরেছো তাদের একবার রিভিশন হয়ে গেল, বা আমার কোনো ক্যালকুলেশন ভুল হলে কমেন্টে অবশ্যই জানাবে। দেখো 7 নম্বর কোয়েশ্চেন বলে, স্থির অবস্থা থেকে একটি গাড়ি, প্রথম যেটা বলেছে এ করে নাও, নোট করে নাও, স্থির অবস্থা মানে তার ইনিশিয়াল ভেলোসিটি 0। একটি গাড়ি যাত্রা শুরু করে সমতরণে চলতে তম, এটা দেখো, এটা বাদ দাও, দেখা যাচ্ছে তম সেকেন্ডে ও সেকেন্ডে গাড়ি দ্বারা অতিক্রান্ত দূরত্বের অনুপাত কী হবে। দেখো তম সেকেন্ড বা এথ সেকেন্ড, তম বা ইংলিশে অনেক সময় এথ সেকেন্ডে দিয়ে দেয়, সেকেন্ডে থাকলে সেক্ষেত্রে সরণের ইকুয়েশনটা কী ছিল, ইকুয়েশন মোশনের দিয়ে আমরা লিখতাম ইউ 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 প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। আর একটা ফর্মুলা ছিল টি সেকেন্ডে বা এখানে সেটাকে সেকেন্ডে দিয়েছে, ঠিক আছে? তো এক্ষেত্রে ফর্মুলা হবে কি, এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ টি স্কোয়ার, মানে এর স্কোয়ার, তাই তো? আরেকটা জিনিস যেটা দেখো, এখানে ইনিশিয়াল ভেলোসিটি যেটা বলেছিলাম যে 0 দেওয়া আছে, তাই তো? তো ইউ ইজ ইকুয়াল টু যদি 0 বসিয়ে দেয়, এই ইউ ইজ ইকুয়াল টু 0 কোশ্চেনে দেওয়া আছে, এখানে যদি ইউ ইজ ইকুয়াল টু বসিয়ে দাও, 0 বসিয়ে দাও, কী হবে, হাফ এ টু এন মাইনাস ওয়ান। এক্ষেত্রে কী হবে, ইউ যদি 0 করে দাও, এটা তো 0 হয়ে যাবে, পুরো থাকছে হাফ এ এন স্কোয়ার। দেখো এদের দুজনের মধ্যে রেশিও চেয়েছে, কাদের দুজনের মধ্যে, এস এন বাই এস, তাই তো? এদের দুজনের রেশিও চেয়েছে, তো এখানে কি কমন দেখো, হাফ এ কমন, তার মানে দুজনে যদি ভাগ করি কেটে যাবে, তাই না? তাহলে পড়ে থাকছে কি, ওপরে পড়ে থাকছে 2n মাইনাস ওয়ান, নিচে পড়ে থাকছে এন স্কোয়ার। এরকম কোনো অপশান কি তোমরা দেখতে পাচ্ছ, 2n মাইনাস ওয়ান এন স্কোয়ার, সিটটা অ্যান্সার, সিটটা অপশান ম্যাচ করেছে, দেখো সিটটা ম্যাচ করেছে। আটেরটা দেখো, বলছে
প্রদত্ত কোন চিত্রটি দ্রুতি সময় লেখ হতে পারে না? দেখো, এটা হতে পারে, এটা কখন হতে পারে? যখন বস্তুটি রেস্টে থাকে। রেস্টে থাকে মানে তার দূরত্ব চেঞ্জ হচ্ছে না। মনে করো তুমি একটা সকালে স্কুলে যাওয়ার সময় একটা বস্তু রেখে গিয়েছিলে, রেস্টে ছিল, তার মানে স্কুলতে ফিরে, মানে প্রথমে ছিল, স্কুলতে ফিরে এসেও দেখছে যে সেই পজিশানে আছে। ঠিক আছে, তার মানে সময়ের সাথে সাথে তার পজিশান চেঞ্জ হয়নি। তো এটা হতে পারে, এটাও হতে পারে। এক্ষেত্রে কি, এক্ষেত্রে স্ট্রেট লাইন একটা দিয়েছে যার স্লোপ কনস্ট্যান্ট। ঠিক আছে, এসটি গ্রাফ থেকে আমরা স্লোপ থেকে কি পাই? ভেলোসিটি পাই, এবং এটা আমরা বলতে পারি যে একটা কনস্ট্যান্ট ভেলোসিটির একটা গ্রাফ। এক্ষেত্রে কি হয়, এ দেখো স্লোপ আস্তে আস্তে ডিক্রিজ করছে, এটা স্লোপ ডিক্রিজ করছে। স্লোপ ডিক্রিজ করছে মানে এসটি গ্রাফ থেকে আমরা ভেলোসিটি পাই, তাই তো? ভেলোসিটি পাই, তা স্লোপ এসটি গ্রাফের স্লোপ থেকে ভেলোসিটি পাই। তো স্লোপ যদি ডিক্রিজ করে তাহলে ভেলোসিটিও ডিক্রিজ করবে, তাই না? তার মানে এটা ডিক্রিজিং ভেলোসিটির এক্সাম্পল। আর এটা লেখো হতে পারে না। এখানে সব কটা লেখচিত্র হতে পারে। ঠিক আছে, এটা মানে কোথাও মিস্টেক আছে বা আমার কোনো ভুল হলে এই অপশানটা কি বলছে দেখো, এখানে ইনিশিয়ালি ভেলোসিটির মানে এই পয়েন্টে যদি তোমার স্লোপ যদি আঁকো এরকম হবে, এই পয়েন্টে যদি তুমি স্লোপ আঁকো এইভাবে হবে। আর একটা জিনিস, এটা যদি হয়তো আচ্ছা, এটা সম্ভবত এরকম হওয়া উচিত ছিল। গ্রাফটা হয়তো কোনো প্রিন্টিং মিস্টেক হয়েছে মনে হয়, বুঝলে? এটা এরকম হওয়া উচিত ছিল। দিয়ে একই সময়ে, আচ্ছা কোন গ্রাফটা হতে পারে না? মনে করো এরকম একটা গ্রাফ আছে, এটা টি সময়ে একটা বস্তুর পজিশন দুই জায়গায় থাকতে পারে না, তাই না? একটা বস্তুর পজিশন দুই জায়গায় হতে পারে না। একটা এক্স বা এস ভার্সেস টি যদি গ্রাফ আঁকা যায় কি হবে, এই একটা নির্দিষ্ট টাইম আমরা ফিক্সড করলাম, করে দেখছি যে এই টাইমে একটা বস্তুর পজিশন এখানেও দেখাচ্ছে এখানেও দেখাচ্ছে, তাই না? তাহলে ভূতের মতো ব্যাপার হয়ে যাচ্ছে। একই সময়ে কোনো একটি মানুষ বা বাস্তবে দুটো পজিশনে থাকতে পারে না। যদি কিছু হয়ে যায় তার মানে এটা কোনোভাবে ভৌতিক ব্যাপার স্যাপার। ঠিক আছে, এমনি তো জেনারেলি হতে পারে না। এটা দেখো, একটি বস্তুকে খাড়া ঊর্ধ্বমুখে ছোঁড়া হলে তার গতিবেগ সময়ে লেখচিত্রে দেওয়া আছে। দেখো, খাড়া ঊর্ধ্বমুখে ছোঁড়া হলে মানে ফার্স্ট ইনিশিয়ালি একটা ভেলোসিটি ছিল, সে ভেলোসিটি কত 2a এখানে দিয়েছে। তারপরে যেহেতু ওপরের দিকে তুমি ছুঁড়েছো, নিচের দিকে একটা এমজি কাজ করছে, তাই না? গ্র্যাভিটেশন ফোর্স কাজ করছে নিচের দিকে, তার মানে ভেলোসিটিটা আস্তে আস্তে ডিক্রিজ করবে। কী হয়, এইভাবে ছুঁড়লে সরি, এইভাবে যদি ছোঁড়ো, এইভাবে ছুঁড়ে আবার নিচে চলে আসে, তাই না? প্রথমে ভেলোসিটি ভি দিয়ে ছুঁড়লে আস্তে আস্তে এই হায়েস্ট পয়েন্টে ভেলোসিটি জিরো হয়ে যায়। দেখো, প্রথমে ভেলোসিটি ম্যাক্সিমাম ছিল, আস্তে আস্তে কমে জিরো হয়ে গেল। তারপরে তার ডিরেকশান চেঞ্জ করলো, প্রথমে উপরের দিকে ছিল, তারপর নিচের দিকে ছিল, ডিরেকশান চেঞ্জ করে আবার সে তার হাতে ফিরে এলো। তার ভেলোসিটি হাতে ফিরে আসা মানে তো একই ভেলোসিটি অর্জন করলো, যে ভেলোসিটি দিয়ে ছুঁড়লো আবার সেই ভেলোসিটি দিয়ে তার হাতে অ্যাটাক করলো। শুধু চেঞ্জ কী হলো, ডিরেকশানের চেঞ্জ হলো। আগে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে গেছে, তাই +2a ভেলোসিটি, এবং তারপরে যখন ভেলোসিটিটা মানে যখন তার বলটি তার হাতে চলে এসেছে তখন তার ভেলোসিটি ডিরেকশন নিচের দিকে, নেগেটিভ ওয়াই ডিরেকশনে, তাই -2a দিয়ে ডিনোট করা হয়েছে। তো এবার কোশ্চেনে কি বলছে দেখো, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা আরোহণ করবে। দেখো, সর্বোচ্চ কত উচ্চতা আরোহণ করবে মানে তুমি যদি এই এরিয়াটা পাও, এই টাইমে এসে তার ভেলোসিটিটা 0 হয়ে গেছে, তাই না? তার মানে এই সময়ে, এই টি সময় সে সর্বাধিক উচ্চতায় ছিল, তাই না? এবার ভিটি গ্রাফ থেকে কি পাই, গতিবেগ সময় গ্রাফ দিয়েছে, তো গতিবেগ সময় গ্রাফ থেকে আমরা কি পাই, আমরা পাই দূরত্ব পাই। তাহলে আমরা দূরত্ব পেতে গেলে এই ত্রিভুজের এরিয়াটা বার করতে হবে। ত্রিভুজের এরিয়ার ফর্মুলাটা কি? ত্রিভুজের এরিয়ার ফর্মুলা হলো হাফ বেস ইন্টু হাইট। এর বেস কত আছে, পুরোটা 2b, এর হাফ টাইম মানে এটা b হবে, তাই না? যে টাইমে উঠতে লাগবে সেই টাইমে নামতেও সেই একই টাইম লাগবে, তাহলে মানে এইটা হবে, বেসটা হলো b এবং এইদিকে হাইটটা হলো 2a, তাই না? তো বেস b লিখে দিলাম, হাইট =2a লিখে দিলাম। এ কেটে যাচ্ছে, সরি 2 কেটে যাচ্ছে, তাহলে আসছে এ বি অ্যান্সার। তাহলে কোনটা আসছে, এরটা। নেক্সট কোশ্চেনটা দেখা যাক। বলছে 3i + 4j - 12k এর অভিমুখে একক ভেক্টরটা কি হবে? এক কথায় এর একক ভেক্টরটা বার করতে বলছে। ঠিক আছে, তো ইউনিট ভেক্টর, এই ভেক্টরটার নাম আমি মনে করে
এ দিলাম, ঠিক আছে, এই ভেক্টরটা এ দিয়ে আমরা এ করলাম। তো কোনো ভেক্টরের ইউনিট ভেক্টর বার করতে গেলে কি হবে, তাকে প্রথমে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, তার মাথায় এরকম একটা ক্যাপ মতো দিয়ে কি হয় এ ভেক্টর এবং তার ম্যাগনিচিউড, তাই তো মনে পড়ছে তো সব ম্যাগনিচিউড। তো এ ভেক্টরটা উপরে লিখি, উপরে কি আছে ভেক্টরটা 3i প্লাস 4j মাইনাস 12k ক্যাপ। এর ম্যাগনিচিউড যদি করো কি হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাই তো, তার রুট আবার। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো 3 3 9 4 4 16, 3 3 9 আর 16, 4 4 16 এবং 12 12 144, এটা যদি তুমি এ করো স্কোয়ার করে এমন যোগ করো তাহলে আসবে তোমার এ আসবে রুট আবার 169, ঠিক আছে, 169 মানে তাকে যদি রুটের বাইরে নিয়ে আসো 13 হয়ে যাবে। তার মানে তোমরা এতক্ষণে আঁচ করতে পারো যে কোন অ্যান্সারটা হবে, তাই তো। তাহলে অ্যান্সার হবে 12 12 হবে এই অ্যান্সার, এটা সিটটা অ্যান্সার। কয়টা অ্যান্সার? সিটটা। 11 নম্বর কোশ্চেনটা পড়া যাক। বলছে যদি এইচ এবং এ প্লাস বি ইকুয়াল সি হয় তবে, যদি এইচ এবং এ প্লাস বি ইজিক্যাল টু সি হয় তবে ইউ ও বি এর মধ্যবর্তী কোণ কি হবে? দেখো এটা এই জিনিসটা কি দেওয়া আছে আমি বোঝা যাচ্ছে না, অনেক অনেক প্রিন্টিং মিস্টেক আছে। এই যদি এইচ এবং, দেখো আমার মনে হচ্ছে কোশ্চেনটার একটু মানে মিনিং বোঝা যাচ্ছে না। তুমি যদি এখান থেকে কোশ্চেনটা পড়ো, বলছে যদি এ প্লাস বি প্লাস সি হয় তবে এ ও বি এর মধ্যবর্তী কোণ কি হবে? এ ও বি এর মধ্যবর্তী কোণ কি হবে? দেখো এটা যদি এ হয়, এটা যদি বি হয় এবং এটা যদি সি হয় তাহলে রেজাল্টেন্ট এটা যদি এ হয়, এটা যদি বি হয়, না এটা যদি বি হয়, এটা সি। দেখো এই কোশ্চেনে মনে হচ্ছে কোনো একটা মিস্টেক আছে। দেখো শুরু করছে যদি এইচ, হ্যাঁ দাঁড়া এক মিনিট, এইচ এবং, যদি এইচ এবং এ প্লাস বি ইজিক্যাল টু সি হয় তবে এ ও বি মধ্যবর্তী কোণ হবে কি? কোশ্চেনটা ঠিকঠাক, কোশ্চেনটা ঠিকঠাক মনে হচ্ছে কোনো প্রিন্টিং মিস্টেক ফিস্টেক আছে, বুঝলে। কোশ্চেনের শুরু কেমনভাবে হচ্ছে একটা অদ্ভুত মতো লাগছে, তো এই কোশ্চেনটা আমার ডাউট লাগছে। তো তোমাদের কারো যদি ঠিকঠাক বুঝে আসে তোমরা বলবে যে কি বলতে আছে, যদি এইচ এবং এটা এইচটা কি এখানে বোঝা যাচ্ছে না। তো এই কোশ্চেনটা আমরা ইগনোর করি, চলো। এই কোশ্চেনটা বলছে 12টা, দেখো দুটি ভেক্টরের প্রতিটি মান পি, এদের লব্ধির মানও পি, তাই তো। দুটি ভেক্টর প্রতিটির মান পি, মনে করি একটি ভেক্টর কি এ ধরি, তার মান বলছে কত, একটি ভেক্টরের মান কত বলছে পি। দ্বিতীয় ভেক্টর বি ধরি, তার মান বলেছে পি, এবং তাদের লব্ধি ভেক্টর আর ধরি, তার মানও বলেছে কত পি। তো আমরা লব্ধি ভেক্টরের ফর্মুলাটা কি জানি তার মান বার করার জন্য, আর স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, ঠিক কিনা। এদের সবার মান হচ্ছে গিয়ে পি, আর এর মানও পি, তো পি স্কোয়ার লিখতে পারি। এদিকে এ এর মানও পি, তো পি স্কোয়ার লিখতে পারি। বি এর মানও পি, পি স্কোয়ার লিখতে পারি। এদিকে এ ও বি দিয়ে 2pp যদি করা হয় পি স্কোয়ার হয়ে যাবে, দিয়ে কস থিটা বসিয়ে দিচ্ছে, আমাদের থিটাটা বার করতে হবে। দেখো একটা পি স্কোয়ার একটা পি স্কোয়ার কেটে যাচ্ছে, তো এখানে পড়ে থাকছে এ একটা পি স্কোয়ারটা যদি ওদিকে দিয়ে দিই, পি স্কোয়ার ইজিক্যাল টু 2p স্কোয়ার কস থিটা, ঠিক কিনা। এই পি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কস থিটা ইজিক্যাল টু তাহলে অ্যাকচুয়ালি থাকছে, কস থিটা ইজিক্যাল টু কি থাকছে, কস থিটা ইজিক্যাল টু থাকছে মাইনাস হাফ। তো মাইনাস হাফ মানে কত, মাইনাস হাফ মানে থিটা ইজিক্যাল টু 120 ডিগ্রি, ঠিক আছে। কস 120 ডিগ্রি মান হচ্ছে গিয়ে হয় হাফ, তাহলে অ্যান্সার আসছে সিটটা।
12টা দেখো, বলছে যদি যদি এ ক্রস বি এবং তার ম্যাগনিটিউড ইজ ইকাল টু এ ক্রস এ ডট বি হয়, তবে এ প্লাস বি কী হবে? তাই তো, মানে রেজাল্ট মানে এখান থেকে আমরা করব কি করব, আমরা এখানে কি আছে, এ ক্রস বি এবং তার ম্যাগনিটিউড ইজ ইকাল টু এ ডট বি। এখান থেকে আমরা কি পেতে পারি? এ বি সাইন থিটা পেতে পারি। এখান থেকে আমরা কি পেতে পারি? এ বি কস থিটা পেতে পারি। আচ্ছা, মড কেন দিয়েছে? মড দিয়েছে এই জন্য, এ ক্রস বি করলে কি পাবে? একটা ভেক্টর কোয়ান্টিটি বলা পাবে, এ ডট বি করলে একটা স্কেলার কোয়ান্টিটি পাবে, তাই তো। তো ভেক্টর কোয়ান্টিটি আর স্কেলার কোয়ান্টিটি ইকুয়াল করতে পারি না আমরা কোনো সময়, তাই ভেক্টর কোয়ান্টিটির কি করেছে, ভেক্টর কোয়ান্টিটিকে মড দিয়েছে, তার মানে ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউডকে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা মড দিয়ে আমরা ভেক্টর আর স্কেলারকে ইকুয়াল করতে পারি। তো এ বি যদি কেটে যায়, থাকছে কি সাইন থিটা বাই কস থিটা, কস থিটাকে এদিকে নিয়ে এলাম, ইজিক্যাল টু 1। তো ট্যান থিটা ইজিক্যাল টু 1 আসছে। তা থিটা ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? 90 ডিগ্রি বলো। এবার এ আর বি এর যদি রেজাল্টেন্ট বার করতে বলে, তার মানে আর বার করতে বলেছে, তাই তো, আর বার করতে বলেছে। আচ্ছা, এটা আমি মুছে দিই। মোটামুটি থিটা ইজিক্যাল টু আমরা পেলাম 90 ডিগ্রি, থিটা ইজিক্যাল টু পেলাম 90 ডিগ্রি। তো এ প্লাস বি ভেক্টরের যদি আমরা করি, রেজাল্টেন্ট বার করি, কি আসবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি, তাই তো, কারণ তাদের ওপর রুট। তো কস 90 ডিগ্রি মান 0, তার মানে এখানে তো পাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট আবার। তাহলে অ্যান্সার এখানে আসছে কোনটা? অ্যান্সার আসছে এখানে এরটা হলো। চলো 14 নম্বর কোশ্চেনটা কি বলছে? দুটি সমান মানের বল এ পরস্পর সমকোণে ক্রিয়াশীল হলো। তাহলে মোট বলের মান কি হবে? মোট বলের মান হবে দুটি কি সমান বলের মান পরস্পর 90 ডিগ্রির সাথে ক্রিয়াশীল। একটা ফোর্স আমি পজিটিভ এক্স অ্যাক্সিসে দিলাম, আর একটা ফোর্স পজিটিভ ওয়াই অ্যাক্সিসে দিলাম, ঠিক আছে, এবং তাদের মধ্যবর্তী স্বাভাবিকভাবে 90 ডিগ্রি হলো। তাহলে এবার এদের মধ্যে মোট বলের মান কি হবে, মানে রেজাল্টেন্ট বলের মান কি হবে, তাই তো। মোট বলের মান, মোট বল কি হবে? √2f, তাই তো। √2f মানে 1.414f, ঠিক আছে। এই ভ্যালুগুলো মনে রাখতে হবে, তোমাদের ক্যালকুলেশনের জন্য লাগবে, যেহেতু ক্যালকুলেটার নেই। তাহলে √2f হবে। তো এদের রেজাল্টেন্ট ফোর্স কি হবে? এইভাবে হবে, √2f হবে, জানো তো এটা। যদি দুটি ভেক্টর সমান এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে রেজাল্টেন্ট ভেক্টর হবে √2f। √2f মানে 1.414। তো এখানে বলছে মোট বলের মান হবে এফ, না আমরা দেখলাম যে 1.4f, তাই না। এটাকে আমরা যদি আরও যদি সিম্পলিফাই করি 1.4f, যাই হোক এই অপশানটা তাহলে ভুল হচ্ছে, 2f না। এখানে এই অপশানটা দেখো, এফ ও 2f এর মধ্যে মধ্যে হবে, ঠিক আছে। ডিটটা বলছে 2f এর বেশি, 2f এর বেশি, কিন্তু না, আমরা পেলাম কি 1.4, যেটা এফ ও 2f এর মধ্যবর্তী একটা ভ্যালু। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে সিটটা। 15টা দেখো, 15টা কোয়েশ্চেন খুব বড় মিস্টেক, যেটা আমি স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে যেটা y ইজ ইকুয়াল টু √3 ইন্টু হাফ জি এক্স স্কোয়ার আছে না, এখানে ইন্টুর জায়গায় হবে মাইনাস। আচ্ছা, এখানে √3x হবে, একটা জিনিস হবে √3x মাইনাস। আমি যদি আরও ফ্রেশভাবে যদি নিচে লেখা হয়, এখানে হবে কি হবে? y ইজ ইকুয়াল টু হবে √3x মাইনাস হাফ জি এক্স স্কোয়ার, ঠিক আছে। এটাকে তোমরা সিম্পলিফাই, y ইজ ইকুয়াল টু শর্ট ট্রিক্স বলছি এটা, এটাকে তোমরা স্ট্যান্ডার্ড ফর্মে এইভাবে লিখবে, ax মাইনাস বি এক্স স্কোয়ার, তাই তো। এখান থেকে এ ইজ ইকুয়াল টু কী পাচ্ছ? এ ইজ ইকুয়াল টু √3, এবং বি ইজ ইকুয়াল টু পাচ্ছে কি হাফ জি এক্স, তাই না। এই কম্পেয়ার করছি এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশন কম্পেয়ার করছি। তাহলে বি ইজ ইকুয়াল টু কী পাচ্ছ? হাফ জির মান কি হয়? 10, তাহলে 10/2 করলে, সরি হ্যাঁ 10/2 করলে 5, তাই তো। তাহলে এ ইজ ইকুয়াল টু √3, বি ইজ ইকুয়াল টু 5। এবার শর্টকাটগুলো দেখো, শর্টকাটগুলো ট্যান থিটা ইজ ইকুয়াল টু এ, এটা 1 নম্বর। আরও কোশ্চেন কি জিজ্ঞেস করতে,
রেঞ্জ জিজ্ঞেস করতে পারে, তাই তো রেঞ্জ ইজিক্যাল টু আসবে এ বাই বি, এবং ম্যাক্সিমাম হাইট জিজ্ঞেস করে, ম্যাক্সিমাম হাইট ইজিক্যাল টু আসে কি এ স্কোয়ার বাই 4b। ঠিক আছে, যারা বেসিক মেথডটা জানো বা অ্যাকচুয়াল মেথডটা যেটা জানো সেটা সেই মেথডে করবে, নতুন করে শেষ সময় আর ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই। আর যারা জানো না তাদের বলবো এই শর্টকাটটা জেনে নাও। ঠিক আছে, পরে ফিউচারে নিট ফিটে কাজে লাগবে। তো এখানে কি কি জিজ্ঞেস করছে, অনুভূতির সাথে, কতবার ভুল দেখো, বাংলা ওয়ার্ড চলে এসছে এখানে। অনুভূতি কি, অনুভূমিক হবে, অনুভূমিকের সঙ্গে প্রক্ষেপ কোণ কত 30°। তার মানে তোমার এখানে থিটাটা জিজ্ঞেস করছে, তো থিটা ইজিক্যাল টু আচ্ছা আমি প্রথমে এটা মুছে দিই, এটা মুছে দিই। ঠিক আছে, এটা মুছে দিলাম, এটাও বুঝিয়ে দিচ্ছি, কারণ আমরা তো কী কী পেয়েছি ইকুয়েশন থেকে সেগুলো তো আমরা নোট ডাউন করে নিয়েছি, আপাতত এর দরকার নেই। নোট ডাউন এটা পেয়ে গেছি, আর নিচে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, শর্টকাট ফর্মুলাগুলো। তো আমাদের থিটা জিজ্ঞেস করছে, থিটা ইজিক্যাল টু তাহলে হবে ট্যান ইনভার্স √3, তাই তো। এটাকে আমরা লিখতে পারি 30°, 30° না 60°, তাই তো 60°। তার মানে এ অপশানটা হচ্ছে কি ভুল, তাই না, এখানে 60° হলে তাহলে ঠিক হতো। তা প্রক্ষেপ বেগ যে জিজ্ঞেস করেছে, তা প্রক্ষেপ বেগটার আমার ফর্মুলা লিখি না, আপাতত এই অপশানটা পাশে রাখি। ঠিক আছে, এই অপশানটা আপাতত পাশে রাখি। প্রাসের অনুভূমিক সীমা, আচ্ছা এখানে অনুভূমিক সীমা জিজ্ঞেস করছে, তাই তো। আর ইজিক্যাল টু কী দেখলাম, আর ইজিক্যাল টু এ বাই বি, এ কত √3, বি কত, বি ইজিক্যাল টু হাফ জি, তাই তো হাফ জি, মানে জিটা নিচে থাকছে, ওপরে 2 চলে আসে, তার মানে আসে 2√3/g, কিন্তু অপশানে দিয়েছে √3g, অপশানে দিয়েছে √3/g, তাই তো। তারপরে এই অপশানটা বলছে না। প্রাসের উচ্চতা, প্রাসের উচ্চতা যদি বার করি, প্রাসের উচ্চতা যদি বার করি, এইচ ইজিক্যাল টু কি কত আছে এ স্কোয়ার বাই 4b, এ কত 3, তাই তো। এ ইজিক্যাল টু এ স্কোয়ার, এ ইজিক্যাল টু √3, তার স্কোয়ার করলে 3 চলে আসে, 4b, 4 ইন্টু বি, বি কত, বি ইজিক্যাল টু হাফ জি, তাই তো, g/2, তার মানে 2 কালে 2, তাহলে থাকছে 3/2g, এইচ ইজিক্যাল টু, তার মানে এই অপশানটাও ভুল, ডির অপশানটাও ভুল। অ্যান্সার তাহলে বিটা আমরা পেয়ে যাচ্ছি, তাই তো, এলিমিনেট করে। কারণ বির ফর্মুলাটা যদি বেগ বার করতে পারলে কীভাবে বার করবে, বেগ যদি বার করতে পারলে কীভাবে বার করবে, তুমি দেখো এখান থেকে তো পেয়ে যাচ্ছ, রেঞ্জ পেয়ে যাচ্ছ, এবার হাইটও পেয়ে যাচ্ছে, এই দুটো ফর্মুলাও তোমরা জানো। ঠিক আছে, দেখো আমি বলে দিচ্ছি কীভাবে বার করবে এটা। মনে করো রেঞ্জ তো আমি পেয়ে গেলাম কত, রেঞ্জ এখানে আমরা কত পেলাম, আচ্ছা হাইটটা ম্যাক্সিমাম হাইটটা পেয়ে গেলাম, এখানে ম্যাক্সিমাম হাইটটা কত পেলাম 3/2g, তাই তো 3/2g। ম্যাক্সিমাম হাইট ইজ টু তুমি কী লিখবে ইউ স্কোয়ার সাইন θ/2g, ঠিক কি না। তুমি কি কি মান জানো, এইচের মান জানো, থিটার মানও জেনে গেছো, জির মান জানো, 2 এর মান জানো, তোমার বার করতে হবে ইউটা, তাহলে তুমি এখান থেকে ইউটাও পেয়ে যাবে। ঠিক আছে, প্রথমে যেটা বলবো যে কোশ্চেনে যদি বেগ চায় তুমি বেগটা শেষে বার করবে, কারণ বেগটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে, ম্যাক্সিমাম অ্যান্সার এদের মধ্যে চলে আসে, কিন্তু এখানে আসেনি। যাই হোক, বুঝতে পেরেছি আশা করছি, না বুঝতে পারলে কমেন্টে জানাবে, টেলিগ্রামে জয়েন হবে, সেখানে কোশ্চেন পাঠাবে, আমি তোমাকে সলভ করার চেষ্টা করব। যারা জানো না আমার টেলিগ্রাম আইডি, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন হয়ে যাবে। আর আমার টেলিগ্রাম আইডি হলো @suha023, এখানে যে কোনো কোশ্চেন তুমি আমাকে পাঠাতে পারো, আমি সলভ করার চেষ্টা করব। তো 16 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, অনুভূমিক রাস্তায় 150 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে নিরাপদে বাঁক নেওয়ার জন্য কোনো গাড়ির সর্বোচ্চ বেগ কত হতে পারে। এই ফর্মুলাটা তো মনে আছে, তো এটা ফর্মুলাটা এতক্ষণে আমার মনে হয় মনে মুখস্থ হয়ে গেছে এতদিনে। ফর্মুলাটা কী ছিল, ভি ইজিক্যাল টু √μ/r/g। এখানে যদি ফ্রিকশন না থেকে যদি থিটা যদি বলতো, তখন ট্যান থিটা ইজিক্যাল টু আমরা কি জানি, ট্যান থিটা ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই r/g, তাই তো। বা এইভাবে এটা ভি ইজিক্যাল টু √tan θ/r/g। ঠিক আছে, তো এখানে আমরা থিটা বলে দেখেন, এখানে মিউ বলে দিয়েছে, মিউ ইজিক্যাল টু কত দিয়েছে 0.6, আর কত দিয়েছে 150, জি কত দিয়েছে 10। এদের যদি করো রুট করো, কি আসছে এই দশমিক আর ওপরে একটা শূন্য কেটে যাচ্ছে, তাই তো।
এবার সবার তো মিটারে আছে, 150টাও মিটারে, তাহলে যদি গুণ করো 5 ছক 30 শূন্য হাতে 3, 6 একে 6 3 90, আর একটা শূন্য ছিল, তাহলে √900, √900 মানে 9কে বাইরে আনলে 3, দুটো শূন্যের মধ্যে একটা শূন্য আসবে, তাহলে 30 মিটার পার সেকেন্ড। 16র বিটটা, 16র বি অ্যান্সার পেয়ে গেলাম, তাই তো। 17টা দেখো, 17টা বলছি দেখো, এক্স প্লাস ওয়াই ও এক্স মাইনাস ওয়াই মানের দুটি বলের লব্ধি এত হলে তার ওদের মধ্যবর্তী কোণের মান কি হবে। আমি মনে করি প্রথমে এটা এ ভেক্টর, নাম দিয়ে দিচ্ছি, এটাকে আমরা ধরে নিলাম এ, এটাকে বি ধরলাম, এটাকে আমরা আর দিয়ে দিলাম। তো লব্ধির ফর্মুলাটা কি জানি, আর স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তাই তো। আমাদের এই থিটার মানটা চেয়েছে, তো আর বলে দিয়েছে আর কত, √, এটা রুটটা দেখা যায় না কিন্তু রুট আছে, √x² প্লাস ওয়াই স্কোয়ার, √x² প্লাস ওয়াই স্কোয়ারকে যদি তুমি আবার স্কোয়ার করে দাও কি থাকবে, তাহলে পড়ে থাকবে x² প্লাস ওয়াই স্কোয়ার, এই জিনিসটা শুধু পড়ে থাকছে। এদিকে যদি তুমি x প্লাস ওয়াইকে যদি স্কোয়ার করে দাও, x প্লাস ওয়াই এখন লিখে দিচ্ছি, পরে আরও অপারেশন করব, বির জায়গায় এক্স মাইনাস ওয়াই লিখে দাও, এবং স্কোয়ার যদি আছে বি স্কোয়ার আছে তাই স্কোয়ার বসিয়ে দাও, প্লাস 2ab, 2x প্লাস ওয়াই, একটু ক্যালকুলেটিভ, বাকি সব ইজি, দিয়ে cos থিটা হলো। আর ফর্মুলা লেখো, এটা ফর্মুলা পড়ে আছে না, a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এদিকে এই প্লাসটা দিয়ে দিলাম, x² প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো, মাইনাস 2xy। এখান থেকে এটা একটা ফর্মুলা পড়ে আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখান থেকে আমরা কি লিখতে পারি, 2x² মাইনাস বি ওয়াই স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা লিখে দিলাম, দিয়ে এদিকে cos থিটা আছে, cos থিটা লিখে দিলাম, ঠিক আছে। এখানে থেকে কি কাটাকাটি যাচ্ছে দেখো, প্লাস 2xy মাইনাস 2xy কেটে যাচ্ছে, এদিকে পড়ে থাকছে কি, এটা একটা x², এটা একটা x², তাই আমরা এখানে থেকে লিখতে পারি 2x², এদিকে আছে এটা একটা y², এটা একটা y², তাহলে আমরা এখানে লিখতে পারি 2y² প্লাস এদিকে কি আছে, এদিকে আছে 2x² মাইনাস y² ইন্টু cos থিটা হলো। দেখো এবার কি লিখতে পারি, এবারে দেখো এইটুকু থেকে যদি আমি 2 কমন নিই, এটুকু থেকে যদি 2 কমন নিই, কী থাকছে, x² প্লাস y² প্লাস 2x² মাইনাস y² cos থিটা, এদিকে পড়ে থাকছে x² প্লাস y²। দেখো এদিকে একটা x² প্লাস y², এদিকে দুটো x² প্লাস y², যদি আমি এইটা যদি কোথায় গেল, হ্যাঁ এইটা যদি এইটুকু যদি আমি এপারে নিয়ে চলে আসি কি আসবে, এটুকু যদি আমরা এপারে নিয়ে চলে আসি আসবে এটুকু যদি কোথায় গেল, হ্যাঁ 1 মিনিট, এটা যদি এপারে নিয়ে চলে আসি মাইনাস x² প্লাস y², এটা পড়ে যাবে, দেখো এদিকে এদিকে মাইনাসে আসবে, মাইনাসের সাথে এটা একটা বিয়োগ হয়ে যাবে, দিয়ে এটা পড়ে থাকবে, তাহলে এদিকে পড়ে থাকছে কি, এদিকে পড়ে থাকছে 2x² মাইনাস y² cos থিটা, তাই তো। এবার cos থিটা ইজিক্যাল টু কি লিখতে পারবে, cos থিটা ইজিক্যাল টু লিখতে পারবে মাইনাস x² প্লাস y² দিয়ে নিচে কি যাবে 2x² মাইনাস y², ঠিক আছে, একটু ক্যালকুলেটিভ, বাকি ইজি, তাই না। আর আমি তো বলে বলে বুঝিয়ে করছি বলে দেরি হচ্ছে, কিন্তু তুমি যখন করবে কি বলবো, খুব বেশি টাইম লাগবে না, আর তোমাদের তো হিউজ টাইম যদি কোশ্চেনটা এসে যায় আসে। ও আচ্ছা, একটা জিনিস আমি ভুলে গেছি, যে কোশ্চেনে পার্সেন্টেজ দেওয়া, থিটা ইজিক্যাল টু আসছে cos ইনভার্স মাইনাস x² প্লাস y² দিয়ে এদিকে কি থাকছে 2x² মাইনাস y²। দেখো কোনো একটা অপশান নিশ্চয়ই মিলে যাওয়ার কথা, তো সেই অপশানটা দেখো কোনটা আসছে, সম্ভবত ওপরে কি ছিল, ওপরে প্লাস ছিল, দুটো অপশান একই লাগছে না, না
দুটো অপশান কি লাগছে না, কোনটা দুয়েরটা একেরটা, দেখো একেরটা, কোনটা অপশান হবে তাহলে একেরটা, দেখো। চলো 17টা হয়ে গেল, 18টা দেখা যাক। এম ভরে একটি বল ভি বেগে একজন ব্যাটসম্যানের দিকে ছোঁড়া হলো, তাই তো, দিকে ছোঁড়া হলো। ব্যাটসম্যান বলটিকে আঘাত করলে একই বেগে থিটা কোণে বিচ্ছিত করলো। বলের ঘাত হলো কত? ঠিক আছে, ঘাত মানে চেঞ্জ ইন মোমেন্টামের কত চেঞ্জ জিজ্ঞেস করছে সেটা বার করতে। তার আগে এটা আমি একটু আঁকি করতে হবে একটু, ঠিক আছে, তবে তোমাদের একটু বোঝা যাবে ভালো করে। আঁকলাম, কি আঁকলাম, হ্যাঁ একটা প্রথমে নিলাম, 1 মিনিট, 1 মিনিট, ব্যাস ব্যাস। চলো একটা ব্যাট আগে, ব্যাট না, একটা ব্যাট দিতে পারবে, অনেক সময় ওয়াল দিয়েও কোশ্চেন আসে, যাই হোক এটা মনে করো ব্যাটের তল, ঠিক আছে। এখানে কি হয়েছে, একটা বল এলো, একটা বল এলো, ঠিক আছে, এইভাবে এলো মনে করো, এইভাবে এলো বলটা। আচ্ছা এটা আমি একটু নিচে নিয়ে যাই এখানে, কারণ সব হবে না, এখানে ব্যাপারটা হবে না, একটু যদি নিচে দিয়ে নিয়ে, হ্যাঁ ব্যাস। এবার কি হয়েছে, বলটা এখানে ব্যাটে অ্যাটাক করে আবার ঠিক যে অ্যাঙ্গেলে এসছিল সে অ্যাঙ্গেলে চলে গেল, না যে অ্যাঙ্গেলে এসছিল এরকম কিছু নয়, যে একই বেগে থিটা কোণে বিচ্ছিত করলো, মানে এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা থিটা বলে দিয়েছে, খুব ভালো কথা। দেখো এখানে একটা বল এইভাবে এলো, দিয়ে থিটা কোণে বিচ্ছিত করলো, থিটা পুরোটা অ্যাঙ্গেল থিটা, তাই তো, তার মানে এটা যদি অর্ধেক করা হয়, ওপরে θ/2, নিচে θ/2 হলো। 1 মিনিট আমি একটা জিনিস দিচ্ছি, দেখো মনে করি আমি ভি, মনে করার কিছু নেই, এখানে ভি ভেলোসিটি দিয়ে আসছে, এবার সেম ভেলোসিটি দিয়ে তাকে পার করিয়ে দিয়েছে, ঠিক আছে, সেম ভেলোসিটি দিয়ে সে পার করিয়ে দিয়েছে, তাই তো। আসার সময় যদি তার হরিজেন্টাল কম্পোনেন্টে ভাঙো, এটা θ/2 মানে এটাও θ/2, এই বেগটা যদি হরিজেন্টালি যদি ব্রেক করা হয় তাহলে কি আসছে, ভি কস θ/2, ওপরে কি আসছে, ভি সাইন θ/2, তাই তো, ভি সাইন θ/2। আবার যাওয়ার সময় ভেলোসিটিটাকে কম্পোনেন্টে যদি ব্রেক করা হয়, যাওয়ার সময় ভেলোসিটিটাকে যদি কম্পোনেন্টে ব্রেক করা হয় কি আসবে, এটা θ/2 মানে যদি হরিজেন্টাল বরাবর ভেলোসিটি কত হবে, ভি কস θ/2। এবার ভার্টিক্যাল বরাবর ভার্টিক্যাল ভেলোসিটিটা কি হবে, ভি সাইন θ/2 হলো। এবার চেঞ্জ ইন ভেলোসিটি ইন এক্স ডিরেকশন অ্যান্ড, যেহেতু ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, তার এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন দুটো দেখতে হচ্ছে, তো ভেলোসিটির যদি চেঞ্জ ইন ভেলোসিটি, আচ্ছা যদি এগুলো ভেলোসিটি পেলাম, এবার মোমেন্টাম যদি দেখায় কি হবে, এখানে যদি মাস গুণ করে দাও মোমেন্টাম হয়ে যাবে, আমরা চেঞ্জ ইন মোমেন্টাম ডাইরেক্ট দেখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখা যায় ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্টামের চেঞ্জ কত, মোমেন্টামের কোনো চেঞ্জ হয় না, দেখো এম ভি সাইন θ/2, এম ভি সাইন θ/2। ইনিশিয়ালি এটা যদি ফাইনাল, যেহেতু চেঞ্জ বার করতে গেলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হয়, তো মোমেন্টাম চেঞ্জ ইন মোমেন্টাম এবং ওয়াই ডিরেকশন যদি বার করা হয় কি হবে, কেটে যাবে, দেখো ফাইনাল মাইনাস ইনিশিয়াল করবো, মাইনাস যদি ইনিশিয়াল করা হয় কেটে যাবে, এম ভি সাইন θ/2, এম ভি মাইনাস এম ভি সাইন θ/2 কেটে যাবে,
তো এবার শুধু পড়ে থাকছে এক্স ডিরেকশনে মোমেন্টাম। এক্স ডিরেকশনে মোমেন্টাম যদি বার করা হয়, এটাকে যদি তোমরা মাইনাস ডিরেকশন মানে নেগেটিভ, যেহেতু নেগেটিভ এক্স ডিরেকশনে, তাই যদি নেগেটিভ ধরা হয় তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কী হবে? ফাইনাল মানে এম ভি কস থিটা বাই টু মাইনাস ফাইনাল মাইনাস ইনিশিয়াল কত ছিল? একই ছিল, এম ভি কস থিটা বাই টু। এটাকে যদি তুমি করো কি আসছে? মাইনাস টু এম ভি কস থিটা বাই টু। কোন অপশানটার সাথে ম্যাচ করছে? নেগেটিভটাকে ছাড়ো, ম্যাগনিটিউডটা দেখো কোনটা হচ্ছে? টু এম ভি কস থিটা, সিটটার সাথে ম্যাচ করে যাচ্ছে। আমি বোঝালাম বলে এত করলাম, কিন্তু তুমি যখন করবে কি করবে? তুমি যখন করবে কি করবে? আমি বলে দিচ্ছি কি করবে। আমি এটা মুছে দিই। তুমি যখন দেখবে যে ভেলোসিটিটা দিয়ে অ্যাটাক করছে, ঠিক আছে, আমি মনে করলাম এই ভেলোসিটি দিয়ে এইভাবে অ্যাটাক করছে। বা অনেক সময় এটা ব্যাট বলের ব্যাপার দিয়েছে, অনেক সময় বলে যে কোনো একটা বস্তু তুমি দেয়ালে ছুঁড়লে বা কোনো একটা বল দেয়ালে ছুঁড়লে দেয়ালের সঙ্গে তখন কোন অনেক সময় দিয়ে যায় দেয়ালের সঙ্গে থিটা কোণে, ঠিক আছে। এখানে ওইসব বলে দেয় না, এখানে বলেছে যে থিটা কোণে বিচ্ছিন্ন করে দিল, তাই তো, যে থিটা কোণে বিচ্ছিন্ন করে দিল। এটা তারপরে বলেছে, তার মানে এটা পাবো আমরা থিটা বাই টু, এটা পেলাম থিটা বাই টু, এটা থিটা বাই টু মানে এটাও থিটা বাই টু, তাই তো, থিটা বাই টু পেয়ে গেলাম। এবার শুধু দেখবে কি আগত ভেলোসিটি মানে যে ভেলোসিটিটা দিয়ে অ্যাটাক করছে সেটাকে ভাঙলে কি হয়? ভি কস থিটা বাই টু হবে, তাই তো, ভি কস থিটা বাই টু। আর মোমেন্টাম হবে এম ভি কস থিটা বাই টু। এটা পেয়ে গেলে কিছু না, এবার ঘাত বলুক বা চেঞ্জ ইন মোমেন্টাম বলুক, যাই বলুক, এটা এটা যেটা পাবে তার সাথে 2 গুণ করে দেবে, টু এম ভি কস থিটা বাই টু, ঠিক আছে। এত কিছু করে দরকার নেই, শুধু এইটুকু চেক করবে, করে অ্যান্সার বের করে যাবে। তাহলে অ্যান্সার সিটটা কারেক্ট। 19-এর কোশ্চেনটা পড়ো। বলছে একটি গাড়ি পূর্ব দিকে সোজা রাস্তায় সমতরণে গতিশীল। এবার বলছে গাড়ির টায়ার ও রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে কোনটি সত্য? দেখো, প্রথম হচ্ছে গাড়িটির সর্বাধিক ত্বরণ হবে মিউজি। আচ্ছা, গাড়িটির সর্বাধিক ফ্রিকশন ফোর্স কত লাগে? এফ ম্যাক্স ইজিক্যাল টু মিউ এম জি লাগবে, তাই তো। এখান থেকে আমরা লিখতে পারি এম এম কেটে যাচ্ছে, এ ইজিক্যাল টু মিউ জি। তার মানে অপশান এটা তো ঠিক। দ্বিতীয়টা দেখো, ঘর্ষণ বল ও টায়ারের উপর, আচ্ছা, ঘর্ষণ বল টায়ারের উপর পূর্ব দিকে ক্রিয়া করে, যাচ্ছে পূর্ব দিকে, গাড়িটা যাচ্ছে পূর্ব দিকে, তার মানে বলটা তার পিছনে দেখে লাগবে। পূর্বর অপোজিট কোনটা? পশ্চিম দিকে লাগবে, তাই না, যেদিকে মুভ করবে তার অপোজিট দিকে লাগবে। তার মানে অপশানটা ভুল, এও বি দুটোই হচ্ছে না, ডিটা হচ্ছে না, অ্যান্সার তাহলে এরটা। 20টা দেখো, একটি চাকার জাড্য ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া বলে দিয়েছে কত? আই ইজিক্যাল টু বলে দিয়েছে কত? আই ইজিক্যাল টু বলেছে 2 কেজি মিটার স্কোয়ার, কেন্দ্র দিয়ে লম্ব অক্ষ বরাবর, ঠিক আছে। এবং চাকাটি বলছে 60 RPM বেগে ঘুরছে। এবার বলছে 1 মিনিটে চাকাটির ঘূর্ণন বন্ধ করতে প্রয়োজনীয় টর্কের মান কি হবে? এখানে ওমেগা ইজিক্যাল টু দিয়েছে 60 RPM, তাই তো, রিভলিউশন পার মিনিট। এটাকে যদি আমরা রেডিয়ান পার সেকেন্ডে যদি নিয়ে আসি, কী করতে হবে? 60 ইন্টু 2π/60, তাই তো, দিলে কি থাকছে? 60 কেটে আছে, তাহলে 2π রেডিয়ান পার সেকেন্ড হলো। আই পেয়ে গেলাম। তাহলে প্রয়োজনীয় টর্ক কত লাগবে? কীভাবে করবে এটা? টর্ক ইজিক্যাল টু আমরা কি জানি? টর্ক ইজিক্যাল টু জানি আই, টর্ক ইজিক্যাল টু দাঁড়া 1 মিনিট, এক মিনিটে চাকরি ঘন্টা গুণ করতে প্রয়োজনীয় টর্কের মান কত? তার মানে ফাইনাল ওমেগা ইনিশিয়াল, ফাইনাল ওমেগা 0, তাই তো।
ওমেগা ফাইনাল 0 হবে, ওমেগা ইনিশিয়াল দিয়ে দিয়েছে। তার মানে এখান থেকে আমরা টর্ক ইজ ইকুয়াল টু জানি আই আলফা, তাই তো। আলফা ইজ ইকুয়াল টু আবার জানি আমরা কি ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল বাই টাইম। তাহলে এখানে আলফা কত আসবে, এখান থেকে আলফা কত আসবে, আলফা ইজ ইকুয়াল টু 2 পাই বাই 1 মিনিটে ঘূর্ণনটি বন্ধ করতে হবে, তার মানে টি ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড, তাই তো। তাহলে আই ইজ ইকুয়াল টু দিয়েছে 2, আলফা ইজ ইকুয়াল টু পেলাম 2 পাই বাই নিচে 60, তাহলে পাই ইজ ইকুয়াল টু আসছে কত 4 15 60, পাই বাই 15। অ্যান্সার তাহলে কোনটা আসছে, সিটটা আসছে। চলো 21 দেখো, একটি বলকে ভি বেগে অমসৃণ মেঝের উপর ছেড়ে দেওয়া হলো। বল ও মেঝের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে বলটি থামার আগে পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করবে তা হলো, দেখো এটা স্টপিং ডিস্টেন্সের প্রশ্ন। স্টপিং ডিস্টেন্স মানে একটু আগে কি দেখলাম, ইউ স্কোয়ার বাই 2a, আরও একটু আগে কোশ্চেনে দেখলাম এ ইজ ইকুয়াল টু মিউ জি, তাই না। তো এখান থেকে যদি আমরা লিখি ইউ ইজ ইকুয়াল টু ভি দিয়েছে 2 × a মিউ জি, দেখো দুটো কনসেপ্ট। এই কোশ্চেনটা কীভাবে এসছে সেটা, মানে এই কোশ্চেনটা বলছে এই ফর্মুলাটা কীভাবে এসছে সেটা আমরা প্রিভিয়াস কিছু প্রবলেম, মানে প্রিভিয়াস কিছু কোশ্চেনটাকে সলভ করতে গিয়ে আমরা এটা আলোচনা করেছি। এবং এ ইজ ইকুয়াল টু মিউ জি এটাও কীভাবে এলো আমরা একটু আগে আলোচনা করলাম। তাহলে অপশান মানে অ্যান্সার তাহলে কোনটা হচ্ছে, সিটটা। অ্যান্সার কোনটা, সিটটা হলো। চলো 22টা কি বলছিল, 22টা বলছে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু কণা যে সময় থিটা কোণে ঘোরে সেই সময় কণার বেগের পরিবর্তন কী হবে। দেখো এটা অনেক বড় সলভ, কোশ্চেনটা একটু বড়, মানে সলভ করতে বড়, এটা আমরা সবাই সবসময় মনে রাখার চেষ্টা করি যে কীভাবে এসছে। দেখো কি এসছে, একটা সার্কেল আঁকি, একটা সার্কেল আঁকা যাক। তো এটা কীভাবে এসছে আমি সলভ করব কি করব না সেটা নিয়ে আমি কনফিউজ, কারণ এটা অনেক বড়, তো আমরা ডাইরেক্ট মনে রাখি জিনিসটা। এটা রেডিয়াস, এটা মনে করো রেডিয়াস, এটা সেন্টার থেকে এটা রেডিয়াস। তো প্রথমে মনে করো তার ভেলোসিটিটা ছিল কত, ভি ছিল এবং ডিরেকশন এদিকে ছিল। কিছুক্ষণ পরে যখন থিটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলো তখন তার ভেলোসিটির অভিমুখ হবে এই বরাবর, তাই তো। ইনিশিয়ালি অভিমুখ কোন দিকে ছিল, ওপরের দিকে, ঠিক আছে। এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, তোমরা চেক করবে দেখবে যে এটাও থিটা আসছে। তো এটা থিটা এলে তো আমাদের কী বার করতে হবে, বেগের পরিবর্তন বার করতে হবে, তাই তো। এটা ভি, এটাও ভি, এটাও ভি, এটাও ভি। তো বেগের পরিবর্তন মানে তোমার বার করতে হবে কি, ডেল ভি ইজ ইকাল টু, দাঁড়াও 1 মিনিট, ডেল ভি ইজ ইকাল টু ভি মাইনাস ভি, তাই না। এখান থেকে তুমি কি লিখতে পারবে, এখান থেকে লিখতে পারবে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2v² কস থিটা, ঠিক আছে। এখান থেকে আরও তুমি কি করবে, এখান থেকে তুমি কীভাবে, এখান থেকে তুমি ভি স্কোয়ার যদি যোগ করে দাও 2v² মাইনাস 2v² কস থিটা, তাই তো। এবার যদি এবার আর উপরে তো এ ছিল, এখান থেকে যদি তুমি 2v² যদি কমন নাও থাকছে কি 1 মাইনাস কি কস থিটা। 1 মাইনাস কস থিটা মানে কি লিখতে পারি আমরা, 1 মাইনাস কস থিটা মানে লিখতে পারি সাইন 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে। এটা তোমার এর সূত্র, মানে ম্যাথমেটিক্সের সূত্র। তো 1 মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু, তাহলে কি লিখবো 2v² আগে থেকে ছিল, তাহলে এটা কি লিখবো ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে কি আসছে, ভিতরে তাহলে কি থাকছে, ভিতরে থাকছে কি
4v² সাইন স্কোয়ার θ/2, তাই তো। ফোরটাকে বাইরে চলে এলে 2 আসবে, v² মানে v চলে আসবে, এদিকে স্কোয়ার আছে মানে সাইন θ/2। এটা আমরা ডাইরেক্ট মনে রাখি, বা এত পপুলার কোশ্চেন, তো এটা সবার মনে থেকে যায়। তো এবার অনেক সময় কি বলে, এখানে ডিসপ্লেসমেন্ট কত হয়, ডিসপ্লেসমেন্ট যদি জিজ্ঞেস করে যে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে গেল, তো ডিসপ্লেসমেন্ট কত হবে। ডিসপ্লেসমেন্টকে যদি আমরা ইয়ে দিয়ে করি, ডেল আর দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, সেখানে হবে 2r সাইন θ/2, একই, শুধু ভি জায়গায় আর করে দেবে। আর যদি বলে চেঞ্জ ইন অ্যাসিলেশন কত হবে, ডেল এ যদি জিজ্ঞেস করে তখন হবে 2a সাইন θ/2। ঠিক আছে, এতগুলো কোশ্চেন আরও জিজ্ঞেস করতে পারে, আমি তো সেগুলো দিয়ে দিলাম। তাহলে এখান থেকে কোনটা অপশান কারেক্ট হচ্ছে, এক মিনিট, হ্যাঁ, বিটটা তাহলে ঠিক হয়ে যাচ্ছে, তাই তো। কোনটা ঠিক আছে, বিটটা। তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, তার আগে আমার এটা তুলতে হবে। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, চলো। হ্যাঁ, 23টা দেখো, 23টা বলছে যে এফ ইজিক্যাল টু 1+2 এর ক্রিয়াশীল কণা এত অবস্থান থেকে এত অবস্থানে গেলে বল দ্বারা কৃতকার্যের মান। এখানে কি ফোর্স আছে, ভেরিয়েবল ফোর্স আছে। ভেরিয়েবল ফোর্স মানে কি, ফোর্সটা হচ্ছে স্মরণের সাথে এক্সের সাথে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো শুধু এক্সের সাথে চেঞ্জ হচ্ছে, ওয়াইয়ের সাথে চেঞ্জ হচ্ছে না, জেড এর সাথে চেঞ্জ হচ্ছে না। তো এখানে ভেরিয়েবল ফোর্সের ক্ষেত্রে আমাদের সূত্র কি ছিল, সূত্র ছিল ডাব্লিউ ইজিক্যাল টু এফ ডি এস, তার ইন্টিগ্রেশন করে দেবো, আর এখানে লিমিট দিয়ে দেবো x1 টু x2, ঠিক আছে, বা s1 টু x2, ঠিক আছে, এটা dx তো হয়। তো এখানে f এর জায়গায় কি লিখবো, f এর জায়গায় লিখবো 1+2x, তাই তো, ইন্টু dx। দেখো ফোর্সটা শুধু x এর সাথে পরিবর্তন হচ্ছে, তাই না, তার মানে আমরা এখান থেকে শুধু x এর মান তুলে নেবো। ইনিশিয়াল কত ছিল, ইনিশিয়ালি ছিল x ইজিক্যাল টু 2 ছিল, এবং ফাইনালি কত হয়েছে, x ইজিক্যাল টু 3, তাই তো। একে যদি ইন্টিগ্রেশন করা হয় কী হবে, x প্লাস 2x² বাই 2, তাই তো, 2 কেটে যাচ্ছে, তাই থাকছে ওপরে। এবার লিমিটগুলো যদি বসে যায় 3 আর 2, তাই তো। এবার দেখো 3 প্লাস 3 3 9 মাইনাস 2 প্লাস 4, 3 আর 9 যোগ করলে 12, মাইনাস 2 আর 4 যোগ করলে 6, 12 মাইনাস 6 6। তাহলে অ্যান্সার কোনটা আসছে, এরটা। 24 দেখো, 24 ভালো কোশ্চেন। স্থির ক্ষমতা একটি যন্ত্রের সাহায্যে একটি বাক্সকে একটি সরলরেখায় সরানো হচ্ছে, টি সময়ে যে দূরত্ব সরবে তা ড্যাশের সঙ্গে সমানুপাতিক। তোমাকে এখানে জিজ্ঞেস করে দিয়েছে যে ক্ষমতা স্থির, একটা জিনিস বলে দিয়েছে, সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, ক্ষমতা স্থির। দেখো পি ইজিক্যাল টু কি জানি, ক্ষমতা ইজিক্যাল টু কি জানি, এফ ভি, তাই তো। এফ ইজিক্যাল টু কি জানি, এম এ ভি, তাই তো। এ ইজিক্যাল টু কি জানি, ভি/টি, তাই তো। তাহলে এম ইজিক্যাল টু ভি/টি, ভি। তো এখান থেকে আবার ভি ইজিক্যাল টু কি জানি, দূরত্ব বাই সময়। তো এখান থেকে আরও করে লিখে নিই v²/t, তাই তো। তো এখানে এম ভির জায়গায় কি লিখবো, x/t, x²/t², নিচে টি, তো ইজিক্যাল টু পি, মানে এদিকে পি ছিল, ঠিক আছে, এটা এদিকে লেখা দরকার নেই। তাহলে কি আসছে, পি ইজিক্যাল টু আসছে এম x²/t³। যদি প্রপোর্শনাল চিহ্ন দিয়ে পি কনস্ট্যান্ট এম কনস্ট্যান্ট, তাহলে সেখানে তুমি x² প্রপোর্শনাল টু t³ লিখতে পারো। তাহলে এক্স প্রপোর্শনাল টু t³/2 হলো। তাহলে কোন অপশানটা ঠিক হয়েছে, সিটটা ঠিক হয়ে যাচ্ছে। চলো 25 দেখো, একটি বস্তুর ওপর এত নিউটন বল প্রযুক্ত হলে এত মিটার/সেকেন্ড বেগ উৎপন্ন হয়। এই মুহূর্তে ক্ষমতার মান কি হলো, দেখো ক্ষমতা ইজিক্যাল টু, একটু আগে কি লিখলাম, ক্ষমতা ইজিক্যাল টু এফ ভি লিখেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি হয় ক্ষমতা ইজিক্যাল টু এফ ফোর্স ভেক্টর এবং ভেলোসিটি ভেক্টরের ডট প্রোডাক্ট, ঠিক আছে। তো ফোর্স ভেক্টর কত দিয়েছে, 60 i প্লাস 15 j মাইনাস 3 k হলো, ইন্টু ভি কত দিয়েছে, 2i মাইনাস 4j প্লাস 5 k হলো। দেখো
আই ক্যাপের সাথে যদি গুণ করা হয় 6 দুগুণে 12 মানে 120, প্লাস মাইনাসে মাইনাস, এই প্লাস মাইনাস, মাইনাস 4 × 60, এই মাইনাস এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসের দিকে খুব খেয়াল রাখবে, ঠিক আছে। আর আয়ের সাথে যেন জের ওরা গুণ করে দিও না, আয়ের সাথে আয়ের গুণ হবে, জের সাথে যে গুণ হবে, কের সাথে কে গুণ হবে। 3K 5K, তাই তো 3 5 15, প্লাস মাইনাস মাইনাস আগে থেকে লিখে দিয়েছি, 15 হয়ে যাচ্ছে এদিকে। তাহলে 120 থেকে 60 যদি বিয়োগ করে দাও, 120 - 60 করলে 60 - 15, তাই তো। এটা যদি করা হয় কত আসছে, 5 45, 45 ওয়াট, পাওয়ারের একক ওয়াট। তো সিটটা তাহলে ঠিক হয়ে যাচ্ছে। 26 দেখো, যদি কোনো বস্তুর ভরবেগ 20% বৃদ্ধি হয় তবে এর গতিশক্তি বৃদ্ধি পাবে কত। দেখো আমি মনে করি, আমি ধরে নিলাম যে গতিশক্তি কত ছিল বস্তুর, আচ্ছা বস্তুর ভরবেগ ইনিশিয়ালি কত ছিল, পি ইনিশিয়ালি ছিল, আমি ধরে নিচ্ছি 100, বেড়ে কত হয়েছে, বেড়ে হয়েছে 120, ঠিক আছে। এবার তোমার জিজ্ঞেস করছে যে গতিশক্তির বৃদ্ধি কত হবে। কোনো কিছু বৃদ্ধি জিজ্ঞেস করলে, শতকরা বৃদ্ধি যদি জিজ্ঞেস করে, তার মানে তোমাকে জিজ্ঞেস করছে যে তার ফাইনাল কত হয়েছে, মাইনাস ইনিশিয়াল কত ছিল বাই ইনিশিয়াল, কে ইনিশিয়াল ইন্টু 100, ঠিক আছে। এটা যদি বার করতে পারো, তার মানে তোমাকে এটা বের হয়ে যাবে যে পার্সেন্টেজ কত ইনক্রিজ হলো, গতিশক্তি কত ইনক্রিজ হলো, তাই তো। কাইনেটিক এনার্জি দিকে লিখেছি, কাইনেটিক এনার্জি কত ইনক্রিজ হবে সেটা লিখবো। আর একটা জানি কাইনেটিক এনার্জি ইজগাল টু কি জানি, কাইনেটিক ইজগাল টু জানি P²/2m, তাই তো। তো কাইনেটিক এনার্জি ইজগাল টু এখান থেকে আমরা লিখতে পারি প্রপোর্শনাল টু দিয়ে লিখতে পারি কি P², তাই তো। তো আমরা কাইনেটিক এনার্জি ফাইনাল বাই কাইনেটিক এনার্জি ইনিশিয়াল যদি রেশিও বার করি, কি লিখতে পারি আমরা, P² ফাইনাল এবং পি ইনিশিয়ালের স্কোয়ার, ঠিক আছে। এবার কী করবো, এদিক থেকে -1 করবো, এদিক থেকে -1 করবো। এটা কেন করছি, আমরা এটাকে এই ফর্মে লিখবো। এই ফর্মে যদি লেখা হয় কি হবে, এখানে এবার যদি -1 করার পরে কি হচ্ছে, এরকম চলে আসছে, তাই না। নিচে কি থাকছে, কে ইনিশিয়াল। এবার কী হবে, আর একটা কী হবে, যেটা দুদিকে 100 দিয়ে গুণ হবে, ঠিক আছে। 100 গুণ আছে, ঠিক আছে, গুণটা দেওয়া হয়নি, এদিকে দিয়ে দিলাম। এটা যদি করা হয় কী হবে, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, তাদের স্কোয়ার থাকছে, এবং পি ইনিশিয়ালের স্কোয়ার ইন্টু 100। তো ফাইনাল কত হয়েছিল আমাদের, 120, তাই তো। 120 যদি তুমি স্কোয়ার করো কত হবে, 12 স্কোয়ার করলে কত, 144, 144 তার পিছনে 144 তার পিছনে দুটো শূন্য, মাইনাস ইনিশিয়াল 100 যদি স্কোয়ার করো কী হবে, মানে 1-এর পিছনে 4টে শূন্য, বাই 1-এর পিছনে 4টে শূন্য ইন্টু 100। তো 100টা এদিকে গুণ করে দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে 44% আসছে, ঠিক আছে। ক্যালকুলেশন করবে তোমরা, অনেক রাত হয়ে গেছে, আমার ক্যালকুলেশনের আর মুড নেই। বোঝা যাচ্ছে, দেখো 144 ধরো, এখানে 100 ধরো, 144 থেকে যদি 100 বাদ দাও কী থাকছে, 44, তাই না। এবার বাকি শূন্যর খেলা তো, সব শূন্য শূন্য কাটবে, কেটে 44% আসবে। 27 নম্বর দেখো, কোনো স্প্রিংকে 3 সেমি টেনে প্রসারিত করলে ওর সঞ্চিত স্থিতিশক্তি হয় ইউ। যদি প্রসারণ 60 সেমি করলে সঞ্চিত স্থিতিশক্তি কী হবে। তো তো পোটেনশিয়াল স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি সূত্র কী ছিল, এটাকে প্রথমে তো ক্যাপিটাল ইউ দিয়ে ডিনোট করে, এবং সূত্র হলো ইউ ইজ ইকুয়াল টু হাফ কে x²। কেটা কি, ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক বলে। তো এখানে বলছে যে যখন 3 সেমি টানা হয় তখন তার স্থিতিশক্তি হয় ইউ, ঠিক আছে। ইউ ইজ ইকুয়াল টু হাফ কে x², যখন 3 সেমি টানা হয়, 3-এর স্কোয়ার করলে 9। এবার আমি মনে করলাম যখন 6 সেমি টানা হয় তখন তার পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ইউ ড্যাশ ধরে নিলাম। তাহলে এবার কী লিখবো, কে 6-এর স্কোয়ার করলে 6 ছক 36, ঠিক আছে। এবার যদি আমি এটা 2 নম্বর ইকুয়েশন এবং এটা 1 নম্বর ইকুয়েশন দেওয়া হয়, তাহলে কি হবে, 2 ভাগ যদি 1 করি, আমরা 2 ভাগ যদি 1 করি কি আসছে, 2 ভাগ 1 করলে আসছে ইউ ড্যাশ বাই ইউ ইজ ইকুয়াল টু, দেখো হাফকে তো কেটে যাবে, ওপরে থাকছে তাহলে 36, নিচে থাকছে 9, 9কে 36 দিয়ে কাটলে 4 লং 36, ইউ ড্যাশ ইজ ইকুয়াল টু থাকছে 4u। কোন অপশানটা ঠিক তাহলে হচ্ছে, কোন অপশানটা, ডিটা। 28টা দেখো, 28টা বলছে কোনো নিচের কোন ক্ষেত্রটিতে ভরকেন্দ্র বস্তুর বাইরে থাকবে। দেখো একটি বৃত্তাকার থালা যদি আঁকাই, বৃত্তাকার থালা মানে একটা সলিড জিনিস, তার ভরকেন্দ্র সেন্টারে থাকবে। একটি পেন্সিল,
একটি পেন্সিল যদি আঁকা যায়, তার ভরকেন্দ্র কিনা মিডিল থেকে একটু জাস্ট দূরে থাকবে। এবং হাতের বালার ভরকেন্দ্র কোথায় হবে? মাঝখানে। আর নিরেট গোলক মানে তারও মাঝখানে থাকছে। আর ভরকেন্দ্র বস্তুর বাইরে, দেখো এটা বালার বাইরে থাকছে না ভরকেন্দ্র, তার মানে অ্যান্সার হবে কোনটা? সিটটা। 29 দেখো, ভি সমবেগে গতিশীল একটি লরির ডালার উপর এক ব্যক্তি বসে আছে। ব্যক্তিটি ডালার উপর দাঁড়িয়ে বিভিন্ন দিকে চলাফেরা করলো। তাহলে ব্যক্তি ও ডালার ভরকেন্দ্রের গতি কী হবে? দেখো এখান থেকে যেহেতু এক্সটার্নাল ফোর্স যেহেতু জিরো, তাহলে কি ভরকেন্দ্র মানে ভরকেন্দ্র একই থাকবে। ঠিক আছে, ভরকেন্দ্র গতি যদি স্থিরে থাকে তাহলে স্থির থাকবে, এবং যদি চলতে থাকে সে সেইভাবে চলতে থাকবে। এমনটা নয় যে চেঞ্জ হবে। চেঞ্জ কখন হবে? যখন সেই সিস্টেমের ওপর বা ব্যক্তি ডালার ওপর যদি এক্সটার্নাল কোনো ফোর্স কাজ করে তখন চেঞ্জ হবে। তো এখানে অ্যান্সার হবে একই থাকবে। 30টা দেখো, কোনো সংস্থার উপর ক্রিয়ারত বাহ্যিক বলের লব্ধি শূন্য হলে সংস্থার ভরকেন্দ্র কী হবে? কোনো সংস্থার উপর ক্রিয়ারত বাহ্যিক বলের লব্ধি, তার মানে এখানে বলছে যে এফ নেট এক্সটার্নাল ফোর্স কি? জিরো, তাই তো? যদি বাহ্যিক বল যদি জিরো হয় সেক্ষেত্রে আমরা একটু আগে কি বললাম যে ভরকেন্দ্র কি থাকবে? কনজার্ভ থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তো এখানে কি বলছে? একটি সংস্থার উপর ক্রিয়া বাহ্যিক বল শূন্য হলে সংস্থা গতিশীল হবে না, ত্বরণিত হবে না, গতিশীল হতে পারে, গতিশীল হবে না। ঠিক আছে, 31 নম্বর কোশ্চেনটা কি বলছে চলো পড়া যাক। বলছে আর ব্যাসার্ধের সরু তার কেন্দ্র সাপেক্ষে ঘুরছে। ঠিক আছে, তাহলে এর ব্যাসার্ধ কি হবে? তোমাদের কোশ্চেনটা অনেকের অদ্ভুত লাগতে পারে, বলে কি কোশ্চেন? এক মিনিট, হ্যাঁ দেখো, আমি মনে করলাম এটা একটা তারের প্রস্থচ্ছেদ এবং এটা তার কেন্দ্র বা সেন্টার, এই অক্ষের সাপেক্ষে সে ঘুরছে। ঘোরার কারণে তার বাইরের সাইডে কি কাজ করবে? কি বল কাজ করবে? আর পয়েন্টে মনে করে এই পয়েন্টে যে মাসটা আছে সেই মাসটার ওপরে এই বরাবর একটা অপকেন্দ্র বল কাজ করবে, তাই তো? ঠিক এই রকম পয়েন্টে, এরকম প্রতিটা পয়েন্টে বাইরের দিকে বল কাজ করবে। তো এই বল কাজ করার কারণে রেডিয়াসটা ইনক্রিজ করবে। ঠিক আছে, বাইরের সাইডে কাজ করছে, সুতরাং এটা রেডিয়াসটা তখন বেড়ে যাবে। তাহলে কোনটা হবে? অপশান কোনটা আসছে এখানে? কোশ্চেনের ক্ষেত্রে অপশান আসছে এরটা। নেক্সট কোশ্চেন চলো কি বলছে দেখা যাক। বলছে 32টা বলছে কোনো সংস্থার ওপর ক্রিয়াশীল টর্ক শূন্য হলে নিচের কোনটি ধ্রুবক থাকবে? দেখো যদি আমরা কি দেখেছিলাম, যদি বাইরে থেকে যদি এফ এক্সটার্নাল যদি জিরো হয়, মানে এক্সটার্নালি কোনো ফোর্স যদি না ক্রিয়া হয়, সেখানে আমরা দেখেছিলাম লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকছে বা ভরবেগ কনজার্ভ থাকছে, তাই তো? কনজার্ভড। আর যদি টর্ক জিরো হয় কি হবে? আমাদের এখানে অ্যাঙ্গুলার ভরবেগ অর্থাৎ কৌণিক ভরবেগ, যেটাকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এল কি থাকবে? কনজার্ভ থাকবে। কনজার্ভ মানে আগে যা ছিল পরেও তাই থাকবে। ঠিক আছে, চেঞ্জ হবে না, একই থাকবে ওই সিস্টেমের। তো কোন অপশানটা এখানে ঠিক হয়ে যাচ্ছে? তোমরা যেটা দেখতে পাচ্ছ, যেটা কৌণিক ভরবেগ, এই অপশানটা ঠিক হয়ে যাচ্ছে। 33টা দেখো, 33-এর কোশ্চেনটা অনেক সলিউশন অনেক লম্বা এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোশ্চেন, মানে এটা নর্মাল ফরম্যাটের কোশ্চেন। এটা তোমাদের প্রত্যেকের বইয়ে সলভ করা আছে। তো এখানে কি বলছে আমি একবার বলে দিই, আর এটা সবাই আমরা লার্ন করে নিই যাতে এক্সাম হলে না যেন করতে হয়, কারণ এক্সাম হলে করতে গেলে তোমার মাথা গুলিয়ে যাবে এবং বড় লেন্দি। তো মনে করো এরকম একটা ব্লক আছে, এই ব্লকের ওপর মিনিমাম কত ফোর্স দিলে সে চলতে শুরু করবে। তো অনেকের মনে হতে পারে যে এই ব্লকটা যেহেতু রাফ সারফেসে আছে এবং এখানে ঘর্ষণ গুণাঙ্ক মিউ, তার মানে এই বরাবর তার ফোর্স কাজ হবে, মানে ফ্রিকশন ফোর্স হবে কত? মিউ এমজি, তাই তো? যদি আমি এদিকে টানার চেষ্টা করি তাহলে মিনিমাম কত ফোর্স দিতে হবে? মিউ এমজি পরিমাণ দিয়ে দিলে আমাদের অ্যান্সারটা ঠিক হয়ে যাবে। অনেকে এইটা দিয়ে করবে, তাই তো? কিন্তু এখানে একবারে বলে দেয় না যে ফোর্সটা অনুভূমিকভাবে টানছে কি না। ঠিক আছে, যদি অনুভূমিকভাবে কত ফোর্স দিলে এই ব্লকটা চলতে শুরু করবে, তখন আমরা এফ ইকুয়াল টু মিউ এমজি লিখতে পারতাম, অর্থাৎ সেখানে আমাদের এই অপশানটা ঠিক হয়ে যেত। কিন্তু এখানে বলে দেয় না, বলটা বলে দেয়নি কত অ্যাঙ্গেলে বা কোথা থেকে টানছে, শুধু বলেছে ব্লকটি সর্বনিম্ন যে বলের জন্য গতিশীল হবে। তার মানে
সর্বনিম্ন বলের কত বলের জন্য সর্বনিম্ন কত বল লাগবে সেটার আগে আগে দেখতে হবে আমাদের সেই ব্লকটার ওপর অনুভূমিকভাবে টানলে হবে না, সর্বনিম্ন বল পেতে গেলে তোমাদের একটা অ্যাঙ্গেল করে টানতে হবে। এইভাবে টানলে তোমার সহজে কি মানে মিনিমাম বলে তুমি ব্লকটাকে গতিশীল করতে পারবে। সেই ব্লক সেটা কি সেই মান মানে সেই ফোর্সের মানটা কত হবে, আমরা যখন অনুভূমিকভাবে টানলে দেখলাম মিউ এমজি, ঠিক আছে মিউ এমজি তো লিখবো, নিচে আর একটা জিনিস লিখে দেবো 1 + মিউ স্কোয়ার তার রুট ওভার, ঠিক আছে। তো দেখো এই অপশানটা কোন অপশানটা ঠিক হয়ে যাচ্ছে, তাহলে এখানে অপশান ঠিক হয়েছে বিটা। মনে রাখা খুব ইজি, মানে স্টেপ বাই স্টেপ সলিউশন বার করার থেকে যেসব কোশ্চেনের ফাইনাল রেজাল্ট বা শর্টকাটটা যদি ইজি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, স্টেপ বাই স্টেপ মনে থাকলে ভালো, তার সাথে সাথে আমরা শর্টকাটটাও মনে রেখে দিই। তো আমরা এখানে আমরা মিউ এমজিতে পেতাম, তাই না, এটা তো বুঝতে পেরেছি মিউ এমজি, কিন্তু এখানে যখন সর্বনিম্ন বল বলে দেবে, যখন বা বলে দেবে না যখন যে অনুভূমিকভাবে টানছে কি না, তখন অনুভূমিকভাবে টানছে এই কথাটা যখন বলবে না তখন আমাদের অ্যান্সার হয়ে যাবে কি মিউ এমজি, তো বসবে নিচে কি হয়ে যাবে 1 + মিউ স্কয়ার। দেখো এমজি তো হবে না, এমজি তো হবে না, এমজি কী হবে, আর কোনোটাই নয়, এই অ্যান্সারটা হচ্ছে না। তো চলো তাহলে 33-এর বিটটা অ্যান্সার। দেখো এখানে এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, তার আগে আমি এর শর্টকাটটা বলে দিই। শর্টকাটটা কি, মনে করো এটা একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের তলা থেকে তুমি একটা বলকে ভি অন ভেলোসিটি দিয়ে ছুঁড়ছে, ঠিক সেই সময়ে উপর থেকে একটি বলকে v2 ভেলোসিটি দিয়ে ছুঁড়ছ এবং বলে দিল বিল্ডিংয়ের উচ্চতা হলো h। এবার বললো যে কোশ্চেন হলো যে এখান থেকে এরা কোন সময় পর একে অপরের সাথে মিট করবে, ঠিক আছে, তো আমাদের টি জিজ্ঞেস করবে। তো আমি টি ইজিক্যাল টু, দেখো আমরা এমনি তো জেনারেল ফর্মুলা কি জানি, এক্স ইজিক্যাল টু ভি বাই ভেলোসিটি ইজিক্যাল টু দূরত্ব বাই সময়, তাই তো। টি ইজিক্যাল টু তাহলে এখানে কি হয়, দূরত্ব বাই ভেলোসিটি। তো টি ইজিক্যাল টু আমরা কী লিখবো এখানে এইচ বাই, এখানে এইচ বাই মানে টোটাল ডিস্টেন্স কত এদের মানে এদের মধ্যবর্তী ডিস্টেন্স এইচ, তো এইচ বাই টোটাল ভেলোসিটি মানে এদের দুজনের ভেলোসিটি, ভি অন সাইন ফাইন দিয়ে লেখার দরকার নেই, ভি অন প্লাস ভি2, ঠিক আছে, এটা শর্টকাট। তো দেখো এরকম ধরনের তোমরা নিশ্চয়ই অনেক অঙ্ক দেখেছো, তো তোমরা সেই অঙ্কগুলোতে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখবে যে ঠিক আসছে। দেখো এখানে হাইট কত দেওয়া আছে, এখানে হাইট দেওয়া আছে এইচ উচ্চতা থেকে একটি পাথর নিচে ফেলা হলো, তার মানে এখানে হাইট এইচ। একই সঙ্গে ভূমিতে আচ্ছা পাথর ফেলা হলো, পাথর ফেলা হলো মানে তার ভেলোসিটি দেয়নি, জাস্ট ছেড়ে দিল, তার মানে এখানে v2 = 0, এই কথাটাও আমরা এখানে পেলাম। একই সঙ্গে ভূমি থেকে একটি পাথরকে উলম্ব দিকে 4h উচ্চতায় ছোঁড়া হলো, এখানে 4h উচ্চতায় ছোঁড়া হলো মানে সে তার ভেলোসিটি কত হলো, ভেলোসিটি ইজিক্যালটা আমরা কি জানি, ভেলোসিটি √2gh, কারণ এখানে ভি অন ইজিক্যাল টু এইচ কত দিয়েছে, এইচ এখানে 4h, তাই তো 2g × 4h, তাহলে কি আসছে এখানে 2√2gh, তাই তো এটা চলে আসছে। তার মানে ভি অন ইজিক্যাল টু আমরা এই এবারে এইটা পেলাম। তো এখানে যদি আমরা বসিয়ে দিই এইচের জায়গায় কি আসছে, এইচের জায়গায় আসছে এইচ ভি অন 0 দেখলাম, v2 0 আর ভি অন ইজিক্যাল টু পেলাম 2/√2gh। এটাকে যদি আরও ভালোভাবে লেখো মানে এইচটাকে এইভাবে লিখতে পারবো, ওপরের এইচটাতে তো যদি রুটের ভিতরে নিয়ে চলে যাও তাহলে এইচ স্কোয়ার, নিচে কী ছিল 2gh। আচ্ছা এই 2টাও ভিতরে ঢুকে নাও, ভিতরে যদি ঢুকে নেয় তাহলে 8gh। দেখো নিচে একটা এইচ ওপরে দুটো এইচ আছে, কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে h/8g, ঠিক আছে, h/8g আর রুটটা তো থাকছে। তাহলে অপশান কোনটা ঠিক হয়ে যাচ্ছে আমরা এখানে, এটা দেখো এটা যদি মনে রাখতে কিন্তু খুব বিশাল আহামরি জিনিস না, কারণ আমরা টাইম ইজিক্যাল টু দূরত্ব বাই সময় দেখেছি। তো আমরা এখানে কি দূরত্বটা দেখবো, এই হাইটটা তো একটা দূরত্ব অ্যাকচুয়ালি, হাইট এবং ভেলোসিটি, এখানে দুটো বলের ভেলোসিটি যোগ করে দেবো, ব্যাস হয়ে গেল, তাই না। 35 নম্বর কোশ্চেনটার হিউজ প্রিন্টিং মিস্টেক আছে, তো আমি অরিজিনাল কোশ্চেনটা নিয়ে এসেছি, যেখান থেকে আসলে অরিজিনাল কোশ্চেন থেকে কি করা হয় মানে ইংলিশ কোশ্চেন থেকে অ্যাকচুয়ালি কী করা হয়, আমাদের বাংলাতে ডাব করা হয়, বাংলাতে ট্রান্সলেট করা হয়, সেটা এখন এআই দিয়ে করা হয় বা
কোনো অ্যাপস সফটওয়্যার দিয়ে করা হয় তো সেখানে অনেক হিউজ প্রিন্টিং মিস্টেক হয়ে যায়। তো দেখো ফার্স্ট মানে কোশ্চেনটা কী বলছে, দেখো কোশ্চেনটা বলছে যে দুটো ডিস্ক আছে, লোহার ডিস্ক যার রেডিয়াস আর, আর এবং বেধ হচ্ছে টি। আর একটা ডিস্ক আছে যার রেডিয়াস হচ্ছে 4R বাট বেধটা হলো একটু কম, T/4। এক্ষেত্রে বলছে যে এক্ষেত্রে তোমার বার করতে হবে যে এদের মোমেন্ট অফ ইনার্শিয়া, মনে করি এল অন, সরি এল অন না I1 দিয়ে ধরবো, মোমেন্ট অফ ইনার্শিয়া I1, এর মোমেন্ট অফ ইনার্শিয়া I2। ঠিক আছে, অপশানগুলো ঠিক আছে কি জানি না, আমি শুধু কোশ্চেনটা চেক করেছি, অপশানগুলো চেক করিনি। তো আমাদের এমনি নর্মাল ডিস্কের হয় কি হয়, মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কি, মানে এই বিন্দুগামী, তার কেন্দ্র বিন্দুগামী, এই বিন্দুগামী হলে I1 = আমরা জানি mR²/2। এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে হবে m4R², 4R² মানে 4 মানে 16, 4R²/2। আচ্ছা, এখানে মাস কিন্তু বলে দেয়নি, বলে দিয়েছে কিন্তু লোহার, আর দুজন মানে লোহা দিয়ে তৈরি, দুজনটাই মানে দুটোই। তারপরে এখানে আমরা কি পাবো, এখান থেকে আমরা m = কি লিখতে পারি, m = ρ/v লিখতে পারি, তাই না? রোটা কি ডেনসিটি। আচ্ছা, এটা কীভাবে পেলাম, এটা পেলাম ঘনত্ব ভর/আয়তন, জানি তো, সেখান থেকে আমরা ভর ρ/v, ঘনত্ব ইন্টু ভলিউম, কারণ দুজনের ঘনত্ব সেম, ডেনসিটি সেম, আর ভলিউমটা আমরা বার করতে পারবো। তো ভলিউমটা কীভাবে বার করবো, এই এরিয়াটা বার করবো, ইন্টু এই উচ্চতা, তাই তো? ভলিউম = কি জানি, এরিয়া ইন্টু উচ্চতা, তো এই এরিয়াটা পাবো, ইন্টু উচ্চতা করে দিলে আমরা ভলিউম পেয়ে যাবো। তো এরিয়া কত এখানে হবে, তো লিখে দিলাম, এরিয়া হলো πr² ইন্টু টি, তাই তো? তাহলে আমরা এটা মাস পেয়ে গেলাম। এক্ষেত্রে কীভাবে পাবো, এক্ষেত্রে পাবো, আচ্ছা m1 m2 দিয়ে লিখি, যেহেতু মাস তুলে না আলাদা, m1 m2, এখানে m1 পেয়ে গেলাম, এটা m1 পেয়ে গেলাম। m2 = কি লিখতে হবে, m2 = সিমিলারলি আমরা ρ/v, v2, ভলিউম = কি পাবো এখানে, πr², এখানে r হলো 4R মানে 16, 4R মানে 4R এর যদি স্কোয়ার করি, আচ্ছা m2, আচ্ছা দাঁড়া এক মিনিট, πr² ইন্টু 16R² ইন্টু বেদ কত এখানে, T/4, নিচে কি ছিল, নিচে 2 ছিল না, সরি এখানে তো 2 ছিল না কিছু, ব্যাস এটা আমরা m2 পেয়ে গেলাম। এবার I1 আর I2 কে রেশিও করব, I1 আর I2 কে যদি রেশিও করা যায় কি আসবে, দেখো I1 আর I2 কে রেশিও করব, আমি একটু ওপরে তুলি এটা, যেহেতু নিচে জায়গা নেই, দেখো আচ্ছা এখানে তাহলে আচ্ছা রেশিও করার আগে এখানে আয়নটা কি পেলাম সেটা লিখে নিই, I1 = পেলাম ρ/r² টি, এটা মাস লিখলাম, তারপরে এদিকে ছিল r², নিচে 2, এখান থেকে যদি I2 = কি পেলাম, I2 = পেলাম m2টা লিখবো না, m2 জায়গায় লিখে দেবো, এইটা কি ছিল, ρ/r² টি ইন্টু 16 ওপরে r²/16/2। আচ্ছা এদের দুজনের মধ্যে কমন কি কি আছে, দেখো কমন কি কি আছে, রো কমন, পাইও কমন, r² ও কমন, দেখো এখানে ρ/, এই r² কমন, আর একটা কমন টিও কমন, তাই তো? এবার 2ও কমন, তার মানে I1 বা যদি I2 যদি করো, ওপরে থাকবে 1, নিচে থাকবে কত, নিচে থাকবে 16 16 64,
আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখতে হয়েছে, মিসিং হয়ে গেছে। T/4 ছিল, T/4 ছিল, T/4 ছিল এখানে, ঠিক আছে। T/4 যদি কাটে 4×4 = 16, তাই নিচে পড়ে থাকছে 16×4, তাহলে আসছে 1/64। তার মানে যদি দেখা যায় এখানে একটা অপশান মিলছে না, তাই না? তার মানে অপশানগুলোও ভুল আছে, মানে পুরো কোশ্চেনটা মাথা খারাপ করে দেওয়ার মতো কোশ্চেন ছিল। মানে তুমি যদি এই কোশ্চেনটা যদি পড়ো, তাই না, এই কোশ্চেনটা যদি পড়ো তাহলে তোমার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো ব্যাপার স্যাপার। তো যাই হোক, তোমার তাহলে অ্যান্সারটা কী আসছে? অ্যান্সারে আসছে, যদি এই কোশ্চেনে যদি আমি দেখি, এই কোশ্চেনটাকে যদি ফলো করি, এই কোশ্চেনটা যদি আমরা ফলো করি, কী আসছে অ্যান্সার? অ্যান্সার আসছে আমরা যেটা I1 ধরেছি, এখানে IA ধরেছে, IA/IB আসছে 1/64। ঠিক আছে, এরকম কোশ্চেন আছে, আমার অ্যান্সারটাও এরকম ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, আমার কোশ্চেনটা মনে পড়েছে, এরকম কোশ্চেন আমি আগেও অনেক